চালু করে দিছেন লাইভ? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আর একটা বার না, কয়েকদিন না যেতে পাস না হইতে হইতে গিয়ে আপনাদের মাঝখানে আবার চলে আসছি আমরা কর্নিয়ার আর একটা ক্লাস নিয়ে। এখানে হচ্ছে আমরা সাধারণ বিজ্ঞানের কিছু অংশ আজকে আলোচনা করব। সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি কিছু পার্ট থাকবে। তো আশা করি বিগত ক্লাসে যারা হচ্ছে যুক্ত ছিলেন আমাদের সাথে তারাও আজকে এই ক্লাসে যুক্ত আছেন। শুধু হচ্ছে আমরা যে ক্লাসের ব্যাপারে আজকে ডিসকাস করব বা আলোচনা করব এরকমটা নয়। যে আপনি যে নার্সিং এ আসছেন, নার্সিং এ এসে হচ্ছে আপনার লক্ষ্য বা এইমটা কি হবে, আপনি কি আদৌ এখানে আপনার নিজের ইচ্ছাতে আসছেন কিনা, জেনে বুঝে আসছেন কিনা, সেই ব্যাপারে হচ্ছে কি আমরা আলোচনা করব, যাতে আপনি শুরু থেকে হচ্ছে আপনার পড়াশোনার ব্যাপারে হচ্ছে ফোকাস হতে পারেন। হ্যাঁ, তো আবারও সবাইকে ওয়েলকাম জানাই আজকের আমাদের কর্নিয়ার এই বিশেষ ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেরি না করে হচ্ছে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা দেখছেন তা হচ্ছে খুব কমেন্ট বক্সে হচ্ছে খুব দ্রুত টাইপ করে ফেলুন। হ্যাঁ, আমাদের সাথে আছে শম্পা পল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শম্পা পল ভালো, কেমন আছেন? জি আমি ভালো আছি। মোহাম্মদ ফুজাতুল্লাহ, আচ্ছা ও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যেহেতু হচ্ছে ফ্রি ক্লাস, কয়েকদিন পরে আপনাদের কিন্তু কি মূল ধারার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো হচ্ছে কি আপনারা প্রবেশ করবেন, তখন কিন্তু কি ফ্রি ক্লাস থাকবে না। আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার হচ্ছে কি ফ্রেন্ডসরা থাকে বা বন্ধু বান্ধব আছে, আপনারাও চান বা তারাও চায় যে তারা কোথায় যাবে তারা বুঝতেছে না, আপনারা কিন্তু হচ্ছে তাদেরকে আমাদের আজকের ফ্রি ক্লাসটিতে হচ্ছে মেনশন দিতে পারেন অথবা আজকের ক্লাসের লিঙ্কটি তাদের শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, যাতে করে তারা হচ্ছে নার্সিং কি জিনিস, এখানে পড়লে হচ্ছে আমাদের ফিউচারটা কেমন হবে বা কোন ধারার প্রশ্ন আসে সায়েন্স থেকে বা জেনারেল সায়েন্স থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, সেই ব্যাপারে হচ্ছে কি আজকের ক্লাসে হচ্ছে কি আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে আরো আছেন তাবাসসুম তানিয়া, তিনি ভোলা থেকে, অনেক দূর থেকে। হ্যাঁ, শম্পা পল আশুলিয়া উত্তরা ব্রাঞ্চ থেকে। আচ্ছা, সাদিয়া কিশোরগঞ্জ থেকে ভাইয়া। সোনিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস রত্না আক্তার তিনি দেখছেন সুবিদ খালি কর্নিয়া শাখা থেকে। আচ্ছা, জয়দীপ ব্যাপারী নমস্কার স্যার, কেমন আছেন? স্যার আমি মুগদা থেকে। নমস্কার জয়দীপ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, তো আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত আছেন আশা করি হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, অনেক সময় আমরা জেনে নার্সিং এ আসি, অনেক সময় হচ্ছে কি আমরা চাপে পড়ে নার্সিং এ আসি, হয়তো বা মা বাবা প্রেশারাইজ করলো বা হচ্ছে আত্মীয় স্বজন আমাদেরকে কি ম্যানিপুলেট করে, হ্যাঁ, যে নার্সিং ভালো হবে, তুমি নার্সিং এ ভর্তি হও। কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর আমরা দিশেহারা হয়ে যাই যে আমি এটা কেন নিলাম, বা আসলে যে নার্সিং ডিপার্টমেন্টটা বা নার্সিং সেক্টরটা আমার জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এই সকল ইনফরমেশন গুলা বা তথ্য উপাত্তগুলা যদি আপনার কাছে থাকে, তখন আপনি একটা কি সেফ জোনে থেকে তখন থিঙ্কিং করতে পারেন যে আসলে নার্সিং এ আমি আসবো কিনা। হ্যাঁ, এটা আমাদের সাথে আছে অর্থি জাহান ইমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত সরকার নমস্কার। নমস্কার শান্ত। অর্থি জাহান ইমু সিরাজগঞ্জ থেকে তিনি দেখছেন, শান্ত দিনাজপুর থেকে দেখছেন। শারমিন নিপা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তিনি ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সুমাইয়া আক্তার সুমাইয়া তিনি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু পড়াশোনার বাইরে অন্য একটা বিষয় নিয়ে হচ্ছে কি আজকে একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, তাহলে অন্য একটা বিষয়টা হচ্ছে কি ভাস্ট ব্যাপারটা হচ্ছে কি দেখেন নার্সিং। হ্যাঁ, নার্সিং, এখন কথা হচ্ছে এই যে যে নার্সিং, এই নার্সিং এ কি কয়জন নিজের ইচ্ছায় আসছেন একটু কমেন্ট করে ফেলেন। না ভাই, আমি নিজের ইচ্ছায় বা ছোট থেকে খুব ড্রিম ছিল, অ্যাম্বিশন ছিল একটা মেডিকেল সেক্টরে কাজ করার জন্য, বা হয়তো বা আপনাদের এরকম থিঙ্কিংও হইতে পারে যে বর্তমান বাজারে হচ্ছে বিভিন্ন যে জব পাওয়াটা, কিন্তু দেখা যায় অ্যাজ এ টেকনিক্যাল অথবা হচ্ছে কি কারিগরি শিক্ষা থাকলে, হাতের প্র্যাকটিস থাকলে তখন হচ্ছে কি আপনারা হচ্ছে এটা খুব দ্রুত হচ্ছে কি জব পেয়ে যেতে পারেন, এই কারণে আসছেন। তো কে কেন কিসের জন্য হচ্ছে মনে করেন আপনার মনে হইলো যে না আমার নার্সিং পড়তেই হবে, সেটা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আমরা শুনবো। নোহা জাহিদ ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণের মেহকন্যা তিনি ময়মনসিংহ থেকে দেখছেন। সুমাইয়া আক্তার ময়মনসিংহ থেকে। রুমা খানম আসসালামু আলাইকুম। ঈশামণি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ঈশামণি।
নার্সিং আমার স্বপ্ন, মিস রত্না আক্তার বলেছেন, তিনি বলছেন নার্সিং তার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে নার্সিং কি কি মিন করে আপনাদের কাছে এটা একটু জানান। হ্যাঁ, নোহা ওয়াজিদ বলেছেন তিনি কিশোরগঞ্জ থেকে দেখছেন। ইয়াজিতি রূপা আমি নিজে থেকে, আচ্ছা আপনি নিজে থেকে নার্সিং এ আসছেন, এই তো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি খুব নেসেসারি জানা, অর্থাৎ আমি জানি কি না আমি কিসের জন্য নার্সিং এ আসছি, তাই না? তাবাসসুম তনিয়া বলেছে নিজের ইচ্ছে ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে আমি কিছু আপনাদের কি তথ্য শেয়ার করতে চাই, যে একটা হচ্ছে এনজিও, একটা হচ্ছে বেসরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল মনে করেন, হ্যাঁ হাসপাতাল, একটা মনে করেন সরকারি হাসপাতাল, আর একটা হচ্ছে মনে করেন বিদেশ, হ্যাঁ বিদেশ অথবা কি অ্যাব্রোড, ওকে মনে করেন বিদেশ অথবা অ্যাব্রোডে যেতে চান। নার্সিং পড়ার শখ অনেক ছোট থেকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা থাক, বাজে আসে দেখা যাচ্ছে তো চক বোর্ডের মতো। হ্যাঁ সেটা ঠিক আছে, যে মাঝে একটু রিফ্লেকশন আছে এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিজের ইচ্ছা আসছেন। মনিহা তিনি বলছেন নার্সিং পড়ার শখ অনেক ছোট থেকে, আজকের ক্লাস কি নার্সিং এর উপরে ক্লাস হবে ভাই জানাবেন? না আজকের ক্লাসটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, হ্যাঁ তো আমরা একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে যে বিজ্ঞানের থেকে কিছু অংশ হচ্ছে কি আমরা আলোচনা করব, হ্যাঁ সবাই সাথে থাকুন। তাহলে দেখেন আমরা যে বললাম যে নার্সিং এর এই চারটা সেক্টর, জবের চারটা সেক্টর, একটা হচ্ছে এনজিও বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল অথবা কি ন্যাশনাল, হ্যাঁ বা লোকাল, এরপর হচ্ছে বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল বা বিদেশে এজ এ কেয়ার গিভার অথবা এজ এ নার্স হিসাবে কি আপনি হচ্ছে কাজ করতে পারবেন। যেখানে দেখেন এখানে জব, তাই না, জব পাওয়া ইজি, কিন্তু এখন কথা হচ্ছে এই জবের আবার কি হচ্ছে বিভিন্ন পার অ্যামাউন্টের কি স্যালারি আছে, একটা গুড স্যালারি মনে করেন সার্ভাইভ করার জন্য অন্যান্য সেক্টর থেকে যেমন স্যালারি তারা পায়, ওখান থেকে হচ্ছে মনে করেন যদি এজ এ নার্স হিসেবে আপনারা জব করেন তখন এখানের স্যালারিটা কি তাদের থেকে কম্পেয়ার টু আদার্স এখানে আপনার স্যালারিটা একটু ভালো। এই জন্য যে মানুষ চিন্তা করে যে জীবন ধারণের জন্য কি একটা বেটার লাইফ বা বেটার কোয়ালিটির লাইফ লিড করা দরকার, সেজন্য কি আপনারা মেডিকেল সেক্টরে আসেন। হ্যাঁ তাহলে এখানে কিন্তু অপরচুনিটি অনেক, আপনারা আসছেন, আপনারা খুব ভালো করে ক্লাস করবেন। এখন সবার মাঝখানে হচ্ছে কি একটা এইম থাকতে হবে অথবা অ্যাম্বিশন থাকতে হবে যে আমি নার্সিং পড়বো বা হচ্ছে কি আমি সরকারিতে চান্স পাবো। তাহলে সরকারিতে চান্স পেলে কি হবে দেখেন, আপনি যদি গভর্নমেন্ট কোনো একটা নার্সিং কলেজে চান্স পান সেখানে হচ্ছে কি আপনার অনেকগুলা 4 থেকে 5 লাখ টাকা কি আপনার সেভ হয়ে যাবে, বেঁচে যাবে। হ্যাঁ কারণ সরকারি নার্সিং কলেজে কি অ্যাকোমোডেশন কস্টটা হচ্ছে কি লাগে না, কিন্তু বেসরকারিতে আপনি যদি পড়তে চান তখন দেখবেন যে 4 বছর অথবা 3 বছর পড়তে গিয়ে আপনার 4 থেকে 6 লক্ষ টাকা বা আরো বেশি হচ্ছে কি লাগতে পারে। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে কি আমরা করব না। তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু আপনারা কি টাকা খরচ করে কি কোচিং এ ভর্তি হয়েছেন, তাহলে সেই যে কোচিং এ আসছেন টাকা খরচ, ওই টাকা তো আপনার নিজস্ব হইলে কি কোনো সমস্যা ছিল না, টাকাটা কোত্থেকে আসছে আপনার ফ্যামিলি থেকে। তাহলে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট আমি এখন, তাহলে কথা হচ্ছে আমার থেকে ফ্যামিলি এখন কি এক্সপেক্ট করতেছে সেটা, অথবা আমার থেকে আমার এক্সপেকটেশনটা কি, সেটা হচ্ছে সবচেয়ে বড়। কারণ এখন সামনে হচ্ছে কি কেরিয়ারটা সেট করতে হবে, তাই না? ইন্টারমিডিয়েট তো কমপ্লিট করে আসছেন, এখন হচ্ছে কি এমন একটা স্টাডি লাইনে যাবেন যেটা হচ্ছে কি আপনার জব লাইফ বা আপনার আরো ফার্দার যে এডুকেশন আছে সেটাকে কি এনহ্যান্স করবে, সেই সম্পর্কে হচ্ছে কি আপনারা লাইফটা এগিয়ে নেবেন কি এই যে ধ্যান ধারণা আছে, তথ্য উপাত্তগুলো আছে, এগুলো সেভ করে রাখবেন। তাহলে নার্সিং যদি পড়েন তখন হচ্ছে কি আপনারা বিদেশে যেতে পারবেন, যেখানে হচ্ছে কি মিডল ইস্টে গেলে হচ্ছে কি আপনার স্যালারি হচ্ছে কি 1 লাখ টাকার উপরে, বা আপনি যদি আরো লাতিন আমেরিকা বা হচ্ছে আমেরিকা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, সেখানে ইউএস কানাডা ইউকে যদি যান তখন সেখানে হচ্ছে কি আমাদের নার্সিং এর যে ভ্যালু বা ডিমান্ডটা হচ্ছে কি অনেক হাই, রেসপেক্ট প্লাস হচ্ছে কি কষ্ট তো আছে, কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে, সব প্রফেশনেই দেখবেন কষ্ট আছে। তাহলে নার্স হতে গেলে আপনাকে কি প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ এজ এ প্রফেশনের মধ্যে যে রাজমিস্ত্রি সেও হার্ড ওয়ার্ক করে, যে টিচার সেও হার্ড ওয়ার্ক করে, যে রাস্তা ঝাড়ু দেয় সে তার ডিউটি করতেছে, অর্থাৎ আপনার ডিউটি আপনার কাছে করতে হবে। এই ডিউটির জন্য কি খুব ভালো একটা রেমুনারেশন পাবেন, হ্যাঁ এবং এই রেমুনারেশনটা 2 থেকে 3 লক্ষ টাকা মাসে। তাহলে সেইটা কি খুব ভালো একটা কি চয়েস না? তাহলে নার্সিং এ যখন আসছেন আমাদের ফোকাসটা থাকতে হবে কি আমরা যেন গভর্নমেন্ট অথবা সরকারি নার্সিং কলেজে কি একটা সিট হাসিল করতে পারি। হ্যাঁ তাহলে এই টেন্ডেন্সি নিয়ে আজকে থেকে পড়াশোনা করতে থাকেন, বুঝতে পারছেন?
এই টেন্ডেন্সি নিয়ে আজকে থেকে পড়াশোনা করতে থাকেন, আশা করি কেউ নিরাশ হবেন না। হ্যাঁ, তো তিথি সরকার বলেছেন স্যার কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কানিস করবা মিম বলেছেন ভাইয়া এবার কি থার্ড টাইম এক্সাম দেওয়া যাবে? এইটা আসলে সার্কুলার পাওয়ার পরে হচ্ছে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সাদিয়া আক্তার কিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। সাদিয়া কেমন আছেন? এই সাদিয়া আক্তার কিয়া তিনি কিন্তু কর্নিয়ার এক্স স্টুডেন্ট এবং তিনি হচ্ছে বর্তমানে মেবি শেরে বাংলা নার্সিং কলেজে আছে। হ্যাঁ, সানজিদা ইসলাম সেজুতি তিনি বলেছেন ভাইয়া কেমন আছেন? জি আমি ভালো আছি সেজুতি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, খুব ভালো আছেন। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর ডিলে না করি। এটা হচ্ছে নার্সিং সম্পর্কে বললাম। এখনো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আশা করি হচ্ছে আপনারা আমাকে হচ্ছে তথ্য পাত্র মানে বলবেন যে ভাইয়া এটা কিভাবে করব, এটা কিভাবে করব, বা কোনো ইনফরমেশন যদি জানার থাকে সেইটা হচ্ছে আমাকে আস্ক করবেন, আমি হচ্ছে কি আপনাদের প্রোভাইড করব। হ্যাঁ, আচ্ছা এলিজাবেথ সিমকি বলেছেন ভাইয়া কিভাবে পড়বে একটু গাইড করেন। ওকে, আচ্ছা গাইড করব অবশ্যই। ইলমি প্রণয় বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা মূলধারার ক্লাসে প্রবেশ করে যাব। হ্যাঁ, দেখেন আপনারা যদি হচ্ছে দেখেন আমরা তো পড়ি, হ্যাঁ আপনিও পড়েন আমিও পড়ি, সবাই পড়ি, আমরা পড়াশোনা তো করি। কারণ পড়াশোনা হচ্ছে কি লাইফের একটা পার্ট বলা যায়, খুবই বড় একটা সময় এটা নিয়ে নেয়। হ্যাঁ, তো আপনার যদি গুছানো একটা ভালো কোচিং এ ভর্তি হতে চান, সেইটা কি আপনাকে ডিরেকশন দেবে কিভাবে পড়তে হবে এই 6 মাস বা 7 মাস জুড়ে আপনি কিভাবে প্রত্যেকটা টপিক পড়বেন বা হচ্ছে কিভাবে গাইডলাইন পাবেন, আমাদের হচ্ছে কি আপনারা কর্নিয়ার সাথে যুক্ত হতে পারেন। আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্টে ফোন করে আপনারা কি কর্নিয়ার সাথে কিন্তু যুক্ত হতে পারেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আর দেরি না করে হচ্ছে কি আমাদের মূল ক্লাসে প্রবেশ করে যাই। আজকে হচ্ছে কি পদার্থের অবস্থা তাদের পরিবর্তন, সেই ছোটকালের ক্লাস হচ্ছে কি আমরা জাস্ট একটু কি রিভাইজ করব। আচ্ছা হুজাতুল্লাহ বলেছেন চশমা ছাড়া খারাপ লাগে ভাই আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পড়ানোর স্টাইল খুব সুন্দর, আবার আপনি অনেক কিউট। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি সুন্দর না? দেখেন এই যে মিক্সড কমেন্ট আসছে চশমা ছাড়া খারাপ, আমি তো দেখতে অসুন্দর, এখন চশমা পড়লেও কি চশমা না পড়লেও কি? হ্যাঁ, যে হ্যান্ডসাম তো সে তো এমনি হ্যান্ডসাম, যে হ্যান্ডসাম না সে চশমা পড়ুক আর চশমা না পড়ুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা তাহলে দেখেন পদার্থ, তাহলে পদার্থের ভর আছে, জায়গা দখল করে, ও কি জড়তা আছে। পদার্থের অবস্থা কয়টা? 3টা। আমরা মূল ধারার ক্লাসে কিন্তু কি প্রবেশ করতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে পদার্থের ভর আছে, পদার্থের ভর আছে অবস্থা কয়টা? 3টা। মনে করেন পদার্থের অবস্থা হচ্ছে কি 3টা। কঠিন, দেখেন কঠিন পদার্থ হচ্ছে কি সলিড, যার আকার আয়তন দৃঢ়তা আছে, অণুসমূহ কি অতি কাছাকাছি থাকে। কঠিন পদার্থের অণু কি খুব কাছাকাছি থাকে, তরল পদার্থের কি একটু দূরে থাকবে এবং গ্যাসীয় পদার্থের কি আরো দূরে থাকবে, তাই না? অর্থাৎ কি আন্তঃআণবিক কি দূরত্ব কম। দেখেন লবণ, বালু, পাথর ইত্যাদি হচ্ছে কি আমাদের কঠিন পদার্থের কি উদাহরণ। তাহলে এইগুলা হচ্ছে কি দেখেন আমাদের বেসিক জিনিস, এইগুলা হচ্ছে আপনারা সবাই জানেন, আমরা জাস্ট একটু কি রিভাইজ করে যাব। তরল পদার্থ নির্দিষ্ট আয়তন আছে, আকার নেই, আন্তঃআণবিক ফাঁকা স্থান কম এবং আকর্ষণ কম। উদাহরণ কি পানি, পেট্রোল, কেরোসিন, পারদ ইত্যাদি হচ্ছে কি তরল পদার্থ, এটা আপনারা জানেন। বায়বীয় পদার্থ কি? বায়বীয় পদার্থে নির্দিষ্ট আকার আছে কিন্তু কি আয়তন নেই। তাহলে বায়বীয় পদার্থ হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্যাস। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের যেটা লাগবে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আন্তঃআণবিকটা। হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ কোনটায় কম কোনটায় বেশি, এইটা এই লাইনটা জাস্ট এখান থেকে লাগবে, আর একটাও নেসেসারি না। আর এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, তাহলে বায়বীয় পদার্থের উদাহরণ হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। ভাই এই এইচএসসি এর আপনি কি অফলাইনেও ক্লাস নেন? জি আমি অফলাইনে ক্লাস নেই। আসলে আপনাকে যে আচ্ছা আচ্ছা আমরা আপনাদের কমেন্ট গুলো হচ্ছে পরে নিচ্ছি। হ্যাঁ, দেখেন পদার্থ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা একটু নোটিস করি। কঠিন, তরল ও বায়বীয় অবস্থার বাইরে আরো 2টা অবস্থা দেখা যায়, যেমন কি স্ফটিক আর হচ্ছে কি প্লাজমা। তাহলে পদার্থের অবস্থা হচ্ছে কি জেনারেল আপনারা দেখবেন, আপনারা যারা ডিপ্লোমাতে আছেন আপনাদের জন্য পদার্থের অবস্থা 3টা, কঠিন, তরল এবং বায়বীয়। যারা বিএসসি আছে ওদের জন্য 4টা, কঠিন, তরল, বায়বীয় এবং কি হচ্ছে প্লাজমা। হ্যাঁ, প্লাজমা পদার্থের কি চতুর্থ অবস্থার নাম। এখন দেখেন অবস্থার পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কি তাপ। এই তাপের কারণে মোমবাতি কি গলে যায়, তাহলে মোমবাতির পরিবর্তন হয়, অর্থাৎ কি একটা ভৌত পরিবর্তন, একটা কি রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তনের কারণ কি বা অবস্থার পরিবর্তনের কারণ হচ্ছে কি মূলত তাপ। টেম্পারেচার বাড়লে একটা হয়, টেম্পারেচার কমলে হচ্ছে কি আরেকটা ঘটনা ঘটে।
পানি একমাত্র পদার্থ যা কঠিন, তরল ও কি বায়বীয় অবস্থা পাওয়া যায়। তাহলে পানি তো তরল অবস্থা, পানির আপনার হচ্ছে কি কঠিন অবস্থার নাম হচ্ছে কি বরফ, এবং তরল অবস্থা তো কি গ্যাসীয়, যেটাকে বলি আমরা হচ্ছে কি বায়বীয় অবস্থার নাম হচ্ছে কি জলীয় বাষ্প। শক্তি, আচ্ছা শক্তির দরকার নাই, দেখেন শক্তি এর ভর নেই, আকার নেই, স্থান দখল করে না। যেমন কি তাপ, আলো, বিদ্যুৎ ইত্যাদি হচ্ছে কি শক্তি, এটা আননেসেসারি, দরকার ছিল না। ওকে, নেক্সটে আমরা চলে যাই। দেখেন আমাদের অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ উভয় ব্যাচে হচ্ছে কি ভর্তি চলছে। তো আপনারা যারা হচ্ছে একটা গুছানো গাইডলাইন চান তারা হচ্ছে আমাদের কর্নিয়ার মেইন ব্রাঞ্চে এবং নিম্নের যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস এবং কন্ট্যাক্টে হচ্ছে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু সীমিত সময়ের জন্য ছাড় দেওয়া আছে, এই ছাড়ের মধ্যে ভর্তি হইলে আপনারা আশা করি বেনিফিট পাবেন। এবং আমাদের কোচিং থেকে কিন্তু জাতীয় মেধায় চূড়ান্ত সাফল্য আসছে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের কোচিং এ ভর্তি হলে আমরা কিছু স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি। গাইড থাকছে, মোট 7টা বই থাকছে, ওএমআর শিট থাকবে আপনাদের সেলফ ইভালুয়েট করার জন্য, কলম থাকতেছে, স্কেল থাকতেছে, জিপার ফাইল, চাবি রিং এবং 151 সেট প্রশ্নপত্র পরীক্ষার জন্য। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে 8 নম্বর। কোন কোচিং আপনাকে এইটা দিবে না, 151 সেট প্রশ্নপত্র এতগুলা দিবে না। হ্যাঁ, তাইলে সেলফ ইভালুয়েটের জন্য কি এটা খুব নেসেসারি। ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে, পদার্থের শ্রেণী বিভাগ। তাইলে পদার্থ হচ্ছে মনে করেন পদার্থই। পদার্থ কয় প্রকার? পদার্থ 2 প্রকার আমরা জানি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তাই না? একটা হচ্ছে কি মৌলিক পদার্থ এবং কি মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে কি যৌগিক পদার্থ। হ্যাঁ, তাহলে মৌলিক পদার্থ এবং কি যৌগিক পদার্থ, এই দুইটা একটু ভালো করে বোঝেন। তাহলে মৌলিক পদার্থ কি ভাইয়া? মৌলিক মানে কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমরা মনে করেন এই যে হাইড্রোজেন, মনে করেন নাইট্রোজেন আর হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনকে ভাঙলে আমরা কি পাই? 2টা হাইড্রোজেন পাই, H+H। নাইট্রোজেনকে ভাঙলে হচ্ছে কি আমরা 2টা N+N পাবো। হ্যাঁ, তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাহলে নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া আর কিছু পাইতেছি না, তার মানে নাইট্রোজেন কি একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন কি একটা মৌলিক পদার্থ। তাহলে এক পারমাণবিক যে গ্যাসগুলা আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, তাহলে দ্বিপারমাণবিক হতে পারে, তো এদেরকে হচ্ছে আমরা কি বলতেছি? মৌলিক পদার্থ। ওকে, আর যৌগিক পদার্থ কোনগুলো? যৌগিক পদার্থকে হচ্ছে যে পদার্থকে আমরা ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো পদার্থ পাওয়া যায়, অথবা 2 বা ততোধিক পদার্থ পাওয়া যায়, 2 বা ততোধিক। হ্যাঁ, তাহলে 2 বা ততোধিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে হচ্ছে আমরা কি বলে থাকি? যৌগিক পদার্থ বলে থাকি। ওকে, তাহলে যৌগিক পদার্থের এক্সাম্পল হচ্ছে দেখেন আপনারা H2O, যেটা কি নাকি একটা রেস্টুরেন্ট, তাই না? ওই যে ভাইরাল হয়েছিল না H2O কি? আচ্ছা দেখি আপনারা কি কমেন্ট করেছেন, কে কি। আচ্ছা, আসলে আপনাকে যে চশমা ছাড়া অসুন্দর, তার চোখে সমস্যা আছে, ডিপিটা পাল্টান ভাই, না হলে যে কেউ ফার্স্ট দেখায়। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা আপু ডাকবে, আচ্ছা ওকে ওকে। স্যার ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না? না না, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। ভাইয়া কালকে ফার্মগেট ক্লাস হবে? জি, আপনাদের হচ্ছে ইনবক্সে হচ্ছে চলে যাবে ইনফরমেশন, যে গ্রুপ আছে গ্রুপে চলে যাবে। এখন দেখেন আমরা বললাম যে মৌলিক পদার্থ, তাইলে মৌলিক পদার্থ কি? আগামীকাল বলে দিব, আগামীকাল ফার্মগেট এবং যাত্রাবাড়িতে ক্লাস আছে, আচ্ছা, যারা ক্লাস করতে চায়। আর আগামীকাল হচ্ছে দেখেন, আগামীকাল আমাদের ফার্মগেট ব্রাঞ্চ এবং যাত্রাবাড়ি ব্রাঞ্চে হচ্ছে অফলাইন ফ্রি ক্লাস হবে। তো আপনারা যারা যারা করতে চান তারা 9টার মধ্যে, না 9টায় ক্লাস আগামীকালকে আমাদের ফার্মগেট ব্রাঞ্চ এবং যাত্রাবাড়ি ব্রাঞ্চে সবাই চলে আসবেন। হ্যাঁ স্যার পড়া মনে থাকে না, দেখেন পড়া বুঝে বুঝে পড়তে হবে, নোট ডাউন করে পড়বেন। আমারও মনে থাকে না, আপনার ব্রেনের চাইতেও আমার ব্রেনটা কি অনেক পচা, কিন্তু কি হয়েছে আমি যখন পড়ি তখন কি আমি নোট ডাউন করে পড়ি। যেমন মনে করেন এই যে নাইট্রোজেনটা লিখলাম, আমার মনে থাকে না, ওইটা লিখে লিখে হচ্ছে কি আমি পড়ি। মেমোরাইজেশনের কিছু টেকনিক আছে, দেখবেন আজকাল ইউটিউব আছে, বিভিন্ন সোর্স আছে, এটা দেখে পড়াশোনা করবেন। আচ্ছা আমরা চলে যাই। তাহলে যৌগিক পদার্থ কি? পানি। এই যে বললাম H2O হচ্ছে কি একটা রেস্টুরেন্ট আছে, তাই না? আপনারা দেখছেন না যে অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, H2O হচ্ছে কি পানি। তাহলে এই পানিকে ভাঙলে হচ্ছে আমরা কি পাইলাম? হাইড্রোজেন এবং কি অক্সিজেন।
তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো পদার্থ পাওয়া যায়, যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন পাইলাম, অক্সিজেন পাইলাম, দুইটা পদার্থ পাইছি, তাই পানি একটা কি যৌগিক পদার্থ। তাইলে এরকম আসতে পারে নিচের কোনটা মৌলিক পদার্থ, নিচের কোনটা কি যৌগিক পদার্থ। ঠিক আছে, এখন দেখেন এখানে ক্লাসিফিকেশনটা একটু দেখেন যে পদার্থকে হচ্ছে কি আমাদের হচ্ছে মিশ্রণ এবং কি খাঁটি বস্তু, এই দুই ভাগে কি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিশ্রিত পদার্থ, একটা হচ্ছে কি খাঁটি পদার্থ। হ্যাঁ, তাহলে এখন দেখেন মিশ্রিত পদার্থ হচ্ছে কি সমসত্ব মিশ্রণ এবং কি অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে কি যেটা একেবারে কি গুলে যাবে, যেমন কি লবণ ও পানির মিশ্রণ। হ্যাঁ, লবণ প্লাস কি পানি, এই লবণ পানি দেখবেন ঘুটাবেন ঘুটাবেন ঘুটাইতে ঘুটাইতে কি একেবারে কি সলিবল হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। এটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কি, যে বালিতে আপনারা হচ্ছে কি পানি মিশাবেন, হ্যাঁ, পরে দেখবেন এই বালি কি পানির সাথে মিশে নাই, একটা তলানিতে কি জমা হয়েছে, তখন এটাকে হচ্ছে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে মিশ্রণ কয় প্রকার? দুই প্রকার, সমসত্ব এবং কি অসমসত্ব। সমসত্বটা কি, যেটা একেবারে কি দ্রবীভূত হয়ে যায়, এবং অসমসত্বটা হচ্ছে কি যেটা দ্রবীভূত হয় না। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। এখন দেখেন খাঁটি বস্তু। খাঁটি বস্তু দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আলোচনা করে ফেলছি। এখন দেখেন এই মৌলকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। তাহলে এখন ধাতু, তাহলে ধাতু হচ্ছে কারা, ধাতুর কিছু কি বৈশিষ্ট্য আছে। ধাতু কি করে, ইলেকট্রন কি ত্যাগ করে, আর অধাতু হচ্ছে কি ইলেকট্রন কি গ্রহণ করে। হ্যাঁ, তাহলে অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু কি ইলেকট্রন ত্যাগ করে, এইটা মনে রাখবেন। অধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, এই কথাটা মনে রাখবেন। যেমন হচ্ছে কি সোডিয়াম কি প্লাস, অর্থাৎ কি সে একটা ইলেকট্রন কি ত্যাগ করতেছে, তার মানে সোডিয়াম কি একটা ধাতু। অপরদিকে দেখেন হচ্ছে কি অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, অক্সিজেন কি একটা অধাতু। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের হচ্ছে কি বলি আমরা, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের বলি অধাতু, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের বলি ধাতু। এটা মনে রাখবেন, হ্যাঁ, এমসিকিউ এর জন্য। আচ্ছা, উম্মে হাবিবা বলেছেন নার্সিং এ কি নেগেটিভ মার্ক আছে? জি না, নার্সিং এ নেগেটিভ মার্কিং নেই স্যার। আচ্ছা, শিমু বলেছেন স্যার ডিপ্লোমা। আচ্ছা, শামিমা বেগম বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ইংলিশ পড়া স্যার একটু বলেন। রুল দেখে মনে করবেন, হ্যাঁ, রুলটা পড়তে হবে, ওই রুলের আন্ডারে কিছু এমসিকিউ পড়বেন। আশা করি হচ্ছে প্রতিনিয়ত পড়তে হবে। হ্যাঁ, আজকে পড়লেন আগামীকালকে পড়লেন না, ইংলিশটা ট্রাই করবেন আপনারা প্রত্যেক দিন পড়ার জন্য। এতে করে হচ্ছে কি হবে যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় থাকলে দেখবেন একটা জিনিস অলরেডি হচ্ছে কি আমাদের হচ্ছে ব্রেইনে সেট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি। হ্যাঁ, মিশ্রণ দেখেন দুই বা ততোধিক পদার্থের যে কোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা কি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে কি বলা হয়? মিশ্রণ বলা হয়। যেমন কি বায়ু একটা মিশ্র পদার্থ। তাইলে বায়ুতে কি কি আছে? বায়ুতে হচ্ছে দেখেন কি কি আছে, বায়ুতে কি বিভিন্ন ধরনের গ্যাস আছে না? তাহলে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এরপরে হচ্ছে কি আপনার নিষ্ক্রিয় গ্যাস আছে, গ্রুপ 18 যে গ্যাসগুলো আছে সেইগুলা আছে। তাহলে এই যে নাইট্রোজেন হচ্ছে কি বায়ুর প্রধান উপাদান, পরবর্তীতে কি অক্সিজেন। তাহলে বায়ু একটা কি মিশ্রিত পদার্থ। মিশ্রিত মানে কি অনেকগুলা মিশ্রণ থাকবে, হ্যাঁ, বা অনেকগুলা কি পদার্থ থাকবে, এটা আমাদের দরকার নেই। খাঁটি বস্তু, এখন দেখেন এই খাঁটি বস্তু, এটা আমরা দেখেই নিলাম যে খাঁটি বস্তুকে দুইটা প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। একটা হচ্ছে মৌলিক পদার্থ এবং আরেকটা হচ্ছে কি যৌগিক পদার্থ। ঠিক আছে, একটা মৌলিক পদার্থ আর একটা হচ্ছে কি পদার্থ, যৌগিক পদার্থ। তো একটু আগে বললাম মৌলিক পদার্থ কারা, যাদেরকে ভাঙলে ওইটা ছাড়া কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমরা একটু আগে উদাহরণ দিলাম, যেমন কি হিলিয়াম তো কি এক পারমাণবিক গ্যাস, তাইলে হিলিয়ামকে ভাঙলে হিলিয়াম ছাড়া কি কিছুই পাওয়া যাবে না। ওকে, পরবর্তীতে দেখেন কার্বন ডাই অক্সাইড CO2, তাহলে কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে আপনি কি অক্সিজেন পাচ্ছেন এবং কি কার্বন পাচ্ছেন, তার মানে কি এটা মৌলিক না। তাহলে আসতে পারে নিচের কোনটি মৌলিক পদার্থ নয়, নিচের কোনটি কি যৌগিক পদার্থ নয়, নিচের কোনটি মৌলিক গ্যাস, নিচের কোনটি যৌগিক গ্যাস। হ্যাঁ, এই স্লাইডটা খুব ভালো করে দেখেন, অথবা কি স্ক্রিনশট হচ্ছে আপনারা কি দিয়ে নিতে পারেন। তাইলে কি যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। যেমন কি সোনা, তামা, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন প্রত্যেকে এক একটি কি মৌল।
তাহলে একটু আগে হচ্ছে কি আপনাদের বলা হয়েছে বর্তমানে কয়টা মৌলিক পদার্থ আছে? 118টা। হ্যাঁ, তাহলে বর্তমানে কয়টা মৌলিক পদার্থ? 118টা। তাহলে এদের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 98। তাহলে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো মনে রাখতে হবে যে টোটাল মৌল কয়টা? 118টা। এদের মধ্যে হচ্ছে কয়টা প্রকৃতিতে পাওয়া যায়? 98টা। হ্যাঁ, তাহলে বাকি যে 20টা থাকে, এই 20টা কৃত্রিম উপায়ে অথবা কি ল্যাবে বিভিন্ন বিজ্ঞানীরা হচ্ছে কি প্রস্তুত করছেন অথবা কি আবিষ্কার করছেন। এখন দেখেন কি বলছে, নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ হচ্ছে কি নাইট্রোজেন, সরি হাইড্রোজেন। আচ্ছা, এই লাইনটা দরকার নাই। নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ কোনটা? মৌলিক পদার্থকে গুণের ক্রমানুসারে দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। এখন একটু আগে বললাম যে ধাতু কি আর অধাতু কি। ইলেকট্রনীয় পদ্ধতিতে দেখেন, ইলেকট্রনীয় পদ্ধতিতে ধাতুর সংখ্যা হচ্ছে যারা ইলেকট্রন কি ত্যাগ করে, যারা ইলেকট্রন কি করে ত্যাগ করতেছে তাদেরকে আমরা কি বলতেছি? ধাতু বলতেছি। যেমন মনে করেন কি সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 11টা। হ্যাঁ, কয়টা ইলেকট্রন? 11টা। তাহলে এখন সোডিয়াম কি করবে? এই সোডিয়াম প্লাস মানে কি ও কি একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, কয়টা হইল এখন? 10টা। তাহলে 11টা থেকে একটা বাদ দিল, সে কি করলো? ইলেকট্রন কি একটা ত্যাগ করে দিল বা ছেড়ে দিল অথবা কি বর্জন করলো। তখন এই তাইলে যারা আমরা কি বললাম, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলে? ধাতু। তার মানে কি বলা যায়? সোডিয়াম কি একটা ধাতু, সোডিয়াম কি একটা ধাতু। ওকে, আবার অধাতু কি বলছি দেখেন, যারা ইলেকট্রন কি গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তারা হচ্ছে কি আমার অধাতু। তাহলে গ্রহণ করে কারা? যেমন মনে করেন কি ক্লোরিন। হ্যাঁ, আমরা জানি ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে? 17টা ইলেকট্রন। তাহলে যখন সেইটা কি একটা আয়ন হবে, ক্লোরাইড আয়ন, তাহলে ক্লোরাইড আয়ন মানে কি ও একটা ইলেকট্রন কি গ্রহণ করতেছে, একটা ইলেকট্রন কি গ্রহণ করতেছে। ওকে, আমার 17 টাকা আছে, এখন আমার কি আমি 18 টাকা নিলাম, অর্থাৎ কি আমি একটা ইলেকট্রন কি 1 টাকা গ্রহণ করলাম। এই যে আমার কি গ্রহণ করার টেন্ডেন্সি বা প্রবণতা, এটাই হচ্ছে কি অধাতু। ওকে, আচ্ছা দেখেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। হ্যাঁ, ধাতু দেখেন একটু আগে আমরা পড়ে ফেলছি যে চকচকে, চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী মৌলকে কি ধাতু বলা হয়। ঠিক আছে, ধাতু বলা হয়। উদাহরণ হিসেবে কি দিছে? স্বর্ণ। উদাহরণ হিসেবে কি? স্বর্ণ। আবার তামা, লোহা, স্বর্ণ ইত্যাদি হচ্ছে কি আমার ধাতুর উদাহরণ। এখন দেখেন এই যে সংজ্ঞাটা দিছে, এখানে যে ডেফিনেশনটা দিছে, সেটা হচ্ছে কি সনাতনী পদ্ধতি। এটা কি সনাতনী পদ্ধতিতে ধাতুর সংজ্ঞা। যারা কি চকচকে, নমনীয়, তাপ বা এদেরকে কি পিটালে হচ্ছে কি বিভিন্ন লম্বা পাতে পরিণত করতে পারি, এরাই হচ্ছে কি ধাতু। ঠিক আছে, আর একটা হচ্ছে সনাতনী পদ্ধতি, একটা সনাতনী পদ্ধতি, আর একটা হচ্ছে কি আমার ইলেকট্রনীয় পদ্ধতি। ইলেকট্রনীয় পদ্ধতি, তাহলে ইলেকট্রনীয় পদ্ধতিতে ধাতু কি ইলেকট্রন ত্যাগ করবে, এটা মনে রাখেন বা লিখে রাখেন, ত্যাগ করে। হ্যাঁ, আচ্ছা পরবর্তীতে চলে যাচ্ছি। দেখেন অধাতু কারা? প্রধানত তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, প্রধানত তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী মৌলকে অধাতু বলে। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। একটু আগে আমি উদাহরণ দিয়া কি এই যে ক্লোরিনটা বুঝাই দিলাম। তাহলে এটাও হচ্ছে কি সনাতনী পদ্ধতিতে আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে। তাহলে ইলেকট্রনীয় পদ্ধতিতে কি যারা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। হ্যাঁ, যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে কি অধাতু, তারা হচ্ছে কি অধাতু। যেমন হচ্ছে কি ক্লোরাইড কি করতেছে? একটা ইলেকট্রন কি গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে? ক্লোরিনে পরিণত হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি আমার যে অধাতু। ওকে, তাহলে অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। শুধু এটা মনে রাখলেই হবে। আচ্ছা, আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখে নিন। শিমু বলেছেন স্যার আমি অনেক ডিপ্রেসড হবেন না শিমু, কারণ হচ্ছে কি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি তো মাত্র আসছেন, জাস্ট 2 দিন হইল, এখনো হচ্ছে কি আমাদের ক্লাসে এসে হচ্ছে অফলাইনে কি ক্লাসগুলো হচ্ছে আপনি দেখেন নাই। তাই এখনই যদি অতি সহজেই হতাশ হয়ে যান তাহলে কিভাবে হবে বলেন? এত তাড়াতাড়ি যদি হতাশ হয়ে যান আপনারা কিভাবে হবে? হ্যাঁ,
আচ্ছা, হাল ছাড়লে হবে না, দেখা গেছে আমাদের হচ্ছে কি যে মেন্টাল থিঙ্কিংটা, হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করেন, একটা ধারার মধ্যে রাখেন যে আমাকে পারতে হবে বা আমাকে দিয়ে হবে, এরকম যদি একটা থিঙ্কিং থাকে অবশ্যই কি আপনি আর ডিপ্রেসড হবেন না। ওকে, এখন দেখেন যৌগ বা যৌগিক পদার্থ, যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক পদার্থ বলা হয়। যেমন এই যে হাইড্রোজেন ও অক্সিজেন, এই দুইটা মূল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়, তাইলে পানি একটা কি যৌগিক পদার্থ, এটা আপনাদেরকে বলা হয়েছে। পিতল, চিনি, সাবান, লবণ ইত্যাদি কি এক একটা কি যৌগিক পদার্থ। লবণকে ভাঙলে কি পাওয়া যায়? লবণের সংকেত হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড, সবাই জানেন না, NaCl। তাহলে একটা পাওয়া যায় সোডিয়াম আর একটা পাওয়া যায় কি? ক্লোরাইড। তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা কি বলা যায়? যৌগিক পদার্থ। কারণ সোডিয়ামও আছে, ক্লোরাইডও আছে, দুইটা পদার্থ আছে, একটা নাই, এর জন্য কি একটা যৌগিক পদার্থ। ওকে, আচ্ছা, ভৌত ধর্ম। এখন ভৌত ধর্ম কি মনে করেন? ভৌত ধর্ম কি? মুনা ঈশা, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে। ইলমে প্রণয় বলেছেন ভাইয়া আমাদের কি এইচএসসি এর বইগুলো এখন পড়তে হবে? হ্যাঁ, অবভিয়াসলি। যারা হচ্ছে কি বিএসসি তে আছেন, হ্যাঁ, তাহলে ওদের হচ্ছে কি আপনাদের মূল বই বা টেক্সট বইয়ের যে এমসিকিউ গুলা থাকে এইচএসসি লেভেলের, বোর্ডের এমসিকিউ, হ্যাঁ, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, এই এমসিকিউ গুলা হচ্ছে কি আপনারা আবার ভালো করে রিভাইজ করবেন। নট অনলি নার্সিং অ্যাডমিশন বাট অলসো ফর কি আদার যে অ্যাডমিশন গুলা আছে, ওখানে হচ্ছে কি আমার এইটা ভ্যারি করবে, হ্যাঁ, বা হচ্ছে আপনাকে খুব বেনিফিট দেবে। ওকে, বুঝছেন? এই জন্য হচ্ছে কি আমাদের টেক্সট বই বেসিসে হচ্ছে কি পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন গলনাঙ্ক, যে তাপমাত্রায় কঠিন বস্তু তরলে পরিণত হয়, গলনাঙ্ক, যে তাপমাত্রায় কঠিন বস্তু তরলে পরিণত হয় তাকে কি বলে? গলনাঙ্ক বলে। যেমন পানির গলনাঙ্ক হচ্ছে কত? 0°C। এটা নার্সিং অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যে পানির গলনাঙ্ক কত। তাহলে দেখেন আমাদের লেকচার থেকে কিন্তু আপনাদের কি প্রশ্ন আসে। এখন অনেকে হচ্ছে কি লেকচারটা ভালো করে শুনেন, অনেকে হচ্ছে কি কমেন্টে এসে ফাজলামি করেন, যাই হোক, কিন্তু যেটা নেসেসারি দিন শেষে, যেটা হচ্ছে আপনি মনে রাখতে পারবেন, সেটাই হচ্ছে কি আপনাকে বেনিফিট দিবে। এগুলো হচ্ছে হয় না যে আমি খুব পপুলার, আমি খুব এই করতেছি সেই করতেছি, কিন্তু আসল জায়গায় গিয়ে হচ্ছে কি আমি কোনো ভ্যালু পাচ্ছি না। দ্যাট ইজ মানে এটা হচ্ছে কি আপনাকে কোনো হেল্প দিবে না। হ্যাঁ, শুধু ওই যে হয় না যে ওই যে একটু আগে বললো যে আমি ডিপ্রেসড হয়ে যাই, এরপরে আপনারা কি শুধু ডিপ্রেসড হতেই থাকবেন। তাহলে দেখেন এখন আমরা পড়লাম যে গলনাঙ্ক। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কঠিন বস্তু তরলে পরিণত হয় তাকে কি বলে? গলনাঙ্ক বলে। তাহলে গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক কত? 0°C। আসলে পানির তো গলনাঙ্ক হয় না, তাই না? গলনাঙ্ক হয় কি? গলনাঙ্ক হয় কি বরফের। তাহলে বরফের গলনাঙ্ক কত? 0°C। হ্যাঁ, যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসে পরিণত হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক বলে। এটা জানেন যে ফোটে, সহজ ভাষায় বলতে গেলে যে তাপমাত্রায় কি পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেটাই হচ্ছে কি আমাদের স্ফুটনাঙ্ক। তাইলে পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। এটাও হচ্ছে কি নার্সিং অ্যাডমিশন টেস্টের কি প্রশ্ন। তাহলে দেখেন এখান থেকে হচ্ছে কি দুইটা প্রশ্ন কি আপনাদের এসে গেছে যে পানির গলনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক কত। হ্যাঁ, তাহলে পানির গলনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক কত কি এখান থেকে এসে গেছে। ঠিক আছে, তাহলে লেকচারটা কি ভালো করে শুনতে হবে। আমাদের নেক্সটে দেখবেন আরো প্রশ্ন আছে। ঊর্ধ্বপাতন, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক। তাহলে ঊর্ধ্বপাতন হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। ঊর্ধ্বপাতন কি? তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ দেখেন আপনারা এই বিষয়টা শুধুমাত্র একটা এরর মাধ্যমে মুখস্থ রাখতে পারেন। কঠিন থেকে কি হবে? বাষ্প হবে। কঠিন থেকে বাষ্প হবে, আবার কি রিভার্স হবে। হ্যাঁ, কঠিন থেকে বাষ্প হবে, বাষ্প থেকে কি কঠিন হবে। তাহলে এরকম বৈশিষ্ট্য যে পদার্থর আছে সেই পদার্থকে কি বলবো আমরা? ঊর্ধ্বপাতন পদার্থ, হ্যাঁ, বা ঊর্ধ্বপাতিত পদার্থ। আর যে প্রক্রিয়াটা হবে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় কোন পদার্থ সরাসরি, হ্যাঁ, তাপ প্রয়োগের সরাসরি কঠিন থেকে তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, এবং ওই বাষ্পকে কি করা হলে, ঠান্ডা করা হলে সেই বাষ্প তরলে পরিণত না হয় আবার কি কঠিনে পরিণত হয়, তখন সেই পদার্থগুলাকে কি বলা হচ্ছে? ঊর্ধ্বপাতিত পদার্থ। কি পদার্থ ভাইয়া?
ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের কি বিভিন্ন এক্সাম্পল গুলো আছে। এক্সাম্পল গুলা কি কি? কর্পূর, তাহলে কর্পূর, গন্ধক, গন্ধক হচ্ছে কি সালফার আমাদের, হ্যাঁ। আয়োডিন, লবণে পাওয়া যায় না, ন্যাপথালিন তো চিনেন। অ্যালুমিনিয়াম, আচ্ছা সরি এটা ভুল আসছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামোনিয়াম হবে, অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম না, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ কি NH4Cl, হ্যাঁ, NH4Cl, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক এবং কি বেনজোইক অ্যাসিড। এইগুলো হচ্ছে কি আমার ঊর্ধ্বপাতিত পদার্থের কি উদাহরণ, ঊর্ধ্বপাতিত পদার্থের কি উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পারছেন? তাহলে কি বললাম, ঊর্ধ্বপাতিত পদার্থ কি? যে পদার্থ কঠিন থেকে বাষ্পে পরিণত হবে, আবার বাষ্পকে ঠান্ডা করলে বাষ্প থেকে কঠিন পদার্থে পরিণত হবে, তাকে হচ্ছে আমরা কি বলতেছি? ঊর্ধ্বপাতিত পদার্থ বলতেছি। ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি আছে? কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম না, আমি কিন্তু কেটে দিছি। পরবর্তীতে আপনারা কিন্তু বলতে পারবেন না স্যার ভুল পড়াইছে, হ্যাঁ, আপনি ভুল পড়াইছেন দেখে আমরা পারি নাই, এটা কিন্তু বলা যাবে না। এখানে কারেকশন করে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজোইক অ্যাসিড। ওকে, আচ্ছা, নেক্সট টপিকে হচ্ছে আমরা চলে যাচ্ছি কঠিনীভবন। এখন দেখেন, কোন গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করে তরল পদার্থে রূপান্তরিত না হয়ে সরাসরি কি কঠিন পদার্থে পরিণত হয়। একটু আগে যেটা বললাম, হ্যাঁ, যে ওই যে কঠিন ভবন, যে আপনি বাষ্পকে যে ঠান্ডা করেন, বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত না হয়ে কি সরাসরি কঠিনী পদার্থে পরিণত হয়, এটাই হচ্ছে কি কঠিন ভবন। ঊর্ধ্বপাতনের কি বলছে? বিপরীত প্রক্রিয়া। ওকে, এখন কি বলছে দেখেন, কঠিনী ভবনের অপর একটা নাম হচ্ছে কি হিমায়ন, অপর একটা নাম হচ্ছে কি হিমায়ন। তাহলে তাপ বর্জনের ফলে বায়বীয় পদার্থে তরলে পরিণত হওয়াকে কি বলে? ঘনীভবন বলে। তাহলে ঘনীভবন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? কঠিনীভবন কি অথবা কি আমাদের হিমায়ন কি? এই প্রসেস গুলা কি জানতে হবে এবং উদাহরণ গুলা কি জানতে হবে। নিশির কাব্য, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নিশির কাব্য, আপনি এত লেট কেন ভাইয়া? ক্লাসের অর্ধেক শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, একটা হচ্ছে কি হিমায়ন অথবা কি কঠিনীভবন, একটা হচ্ছে ঘনীভবন, একটা হচ্ছে কি বাষ্পীভবন। তাহলে ঊর্ধ্বপাতন কি? কঠিন থেকে তাপ, কোন পদার্থকে তাপ প্রয়োগে সেই পদার্থ কঠিন থেকে তরলে পরিণত না হয়ে কি হবে? বাষ্পে পরিণত হবে, হ্যাঁ, সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। কঠিনীভবন কি? ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ওই বাষ্পকে ঠান্ডা করলে বাষ্প কি হবে? তরলে পরিণত না হয়ে কিসে পরিণত হবে? কঠিন পদার্থে পরিণত হবে, সেটা হচ্ছে কি কঠিনীভবন অথবা হিমায়ন প্রক্রিয়া। পরবর্তীতে দেখেন আমাদের আছে ঘনীভবন। তাপ বর্জনের ফলে বায়বীয় পদার্থের তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। এখন কথা হচ্ছে ওই যে বাষ্প যদি তরলে পরিণত হয়, এই বাষ্পকে হচ্ছে, এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? ঘনীভবন বলতেছি। এই প্রক্রিয়াকে কি বলতেছি? ঘনীভবন। আর বাষ্পীভবন কি? তাপ প্রয়োগে তরল বাষ্পে পরিণত হওয়া কি বলে? বাষ্পীভবন, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আমরা হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। আশা করি এই টপিকটা বুঝতে পারছেন, খুবই ভালো করে পড়বেন এটা। ঊর্ধ্বপাতন, কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন, এবং সাথে সাথে এক্সাম্পল গুলা খুব মনে রাখবেন সুন্দর করে, হ্যাঁ। স্থিতিস্থাপকতা দেখেন, আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতা, এখন ফিজিক্সে চলে আসছি। ওকে, কারণ হচ্ছে আমরা আজকে একটু সায়েন্সের টপিক গুলো নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। স্থিতিস্থাপক, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে আকার বা আকৃতির পরিবর্তন কি ঘটিয়ে প্রযুক্ত বল অপসারণ করে নিলে বস্তুটি যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে কি বলে? স্থিতিস্থাপকতা বলে। তাইলে কি বলেন, স্থিতিস্থাপকতা কার ধর্ম? স্প্রিং এর ধর্ম আছে। স্প্রিং কে আপনারা যদি একটা স্প্রিং কে চাপ দিলেন, ছোট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, আবার ছেড়ে দিলেন, আবার কি তার পূর্বের অবস্থায় কি ফিরে আসলো। অথবা হচ্ছে কি আপনারা অনেক সময় কি, জি স্যার বুঝতে পেরেছি, অ্যাঞ্জেল দিয়া বলেছেন। ভাইয়া আরেকবার বলেন এই জায়গাটা। আচ্ছা, আমরা শেষে হচ্ছে বলবো। সিফাতুল্লাহ বলেছেন বিএসসিরা করতে পারবে, হ্যাঁ অবশ্যই করতে পারবে। আমিনুল ইসলাম জয়, স্যার কোচিং এ ভর্তির পরে যে বই দিচ্ছে এর শীট গুলা দিবে, শুধু সেগুলো পড়তেই হবে না, এর বাইরে বাইরে কিছু পড়তে হবে আপনাদের? বাট হচ্ছে আমাদের কোচিং এর শীট গুলো হচ্ছে কি নেসেসারি, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এর বাইরে হচ্ছে কি আপনারা বিভিন্ন প্রশ্নপত্র বা ইংলিশের জন্য হচ্ছে কি আপনারা হচ্ছে যে কোনো একটা ভালো রাইটারের বই ফলো করতে পারেন গ্রামারের জন্য, অথবা যে
সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক অথবা কি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন স্থিতিস্থাপকতা কি? স্প্রিং মনে করেন, স্প্রিং তো এতটুকু থাকে মনে করেন, এই স্প্রিং কে চাপ দিলে সেটা কি এতটুকু হবে, আবার ছেড়ে দিলে কি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এরকম যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি স্থিতিস্থাপক। কোন পদার্থকে চাপ প্রয়োগে সংকুচিত করলে আবার চাপ অপসারণ করলে তার কি পূর্বের অবস্থায় অথবা বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে আসার প্রক্রিয়াকে হচ্ছে আমরা কি বলি? স্থিতিস্থাপকতা বলি। হ্যাঁ, এখন দেখেন ইস্পাত বা লোহা রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক। একই পরিমাণ আকার বা আয়তন পরিবর্তনের জন্য ইস্পাতে রাবার অপেক্ষা অনেক বেশি কি বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে জাস্ট এই ঘটনাটা হচ্ছে কি আপনারা একটু দেখে নিয়েন। নরমাল স্থিতিস্থাপকের কি ঘটনা বলছে, বুঝতেছি না ভাইয়া। আচ্ছা হিমু রানী কি টপিকটা বুঝতেছে না এটা একটু বলেন, নাহলে তো আমি বুঝতে পারবো না আপনি কি বুঝতেছেন না। হ্যাঁ, এখন দেখেন ইস্পাত বা লোহা রাবার থেকে কি অধিক স্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে অধিক স্থিতিস্থাপক মানে কি? রাবারকে কি আপনি টেনে ছিঁড়ে দিলে রাবার যে সময়ের মধ্যে, ঠিক আছে, বা যতটুকু তার আকার আকৃতির পরিবর্তন হবে সেটা হচ্ছে কি রাবারের স্থিতিস্থাপকতা। কিন্তু মনে করেন যে যদি ইস্পাত বা হচ্ছে কি লোহাকে কি আপনি ওরকম কি এটার লিকুইড ফর্ম বা যখন হচ্ছে কি আগুনে গলায় না, শক্তটাকে কি পরিবর্তন করতে পারবেন? শক্তটা তো পরিবর্তন করা না। দেখবেন এটা হচ্ছে কি লাভার মতো তৈরি হয় যখন আগুনে পোড়ানো হয় ইস্পাত বা লোহাকে, তখন হচ্ছে কি এইটা কি হয়? লাভার মতো হয়। হ্যাঁ, তখন এইটাকে হচ্ছে কি টেনে টেনে বিভিন্ন ভিডিওতে দেখবেন আপনারা টেনে টেনে এরকম বড় করা হয়। তো ওইটা আবার হচ্ছে কি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, যেটা হচ্ছে কি রাবারের থেকে বেশি। এই কারণে বলা হয়েছে যে রাবারের চেয়ে ইস্পাত অথবা লোহার স্থিতিস্থাপকতা কি বেশি। আচ্ছা, চাপের সৃষ্টি হয়ে, ওকে আচ্ছা এটার দরকার নেই আমাদের। এখন দেখেন বিকৃতি। তাহলে বস্তুর উপর বল প্রয়োগের ফলে একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? বিকৃতি বলা হয়। বিকৃতি একটা স্কেলার রাশি, এর একক বা মাত্রা নেই। এটা হচ্ছে কি নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলা হচ্ছে এনইটি লিখে দিব, হ্যাঁ দেখেন যেগুলাতে এনইটি লিখে দিব এগুলা খুব ভালো করে পড়বেন। শীট কি আগের মতোই থাকবে? আমি তো আগে কোচিং করছি, ওই শীটগুলো আমার কাছে আছে, ওই রকমই থাকবে, পরিবর্তন হবে। এটা হচ্ছে আপনারা কোচিং এ একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা যেটা বলতেছিলাম, তো এই যে যেগুলো হচ্ছে আমি নার্সিং অ্যাডমিশন টেস্ট লিখে দিব, এই প্রশ্নগুলো বা এই টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কি বিগত বছরগুলোতে হয় প্রশ্ন আসছে অথবা আসার সম্ভাবনা আছে। সুতরাং এই টপিকে হচ্ছে কি আপনারা বেশি ফোকাস দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন বস্তুর উপর বল প্রয়োগের ফলে এর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কি বিকৃতি বলে। বিকৃতি একটা স্কেলার রাশি যার কি একক বা কোনো মাত্রা নাই। বিকৃতি কয় প্রকার? তিন প্রকারের বিকৃতি রয়েছে: দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কি ক্রিন্তন আকার অথবা কি মোচড় বিকৃতি। তাহলে মোচড় বিকৃতির অপোজিট হচ্ছে কি আকার অথবা কি ক্রিন্তন বিকৃতি। ঠিক আছে, বিকৃতি কয় প্রকার? 3 প্রকার ভাইয়া। কি কি? দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, ক্রিন্তন অথবা আকার অথবা মোচড় বিকৃতি। হ্যাঁ, তাহলে বিকৃতি একটা কি রাশি? স্কেলার রাশি। আসতে পারে নিচের কোনটা স্কেলার রাশি, নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটির একক বা মাত্রা নেই, এরকম করে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন এসে থাকে। সুতরাং আমি যে টপিকগুলো আপনাদের এখানে বলবো যে ভাইয়া বা আপুরা যে এগুলা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসবে, ঠিক আছে, তাহলে এগুলো হয়তো বা এসে গেছে বা আসার সম্ভাবনা আছে, এগুলো আপনারা খুব ভালো করে নোট করে নিবেন। ওকে, দেখেন পীড়ন। তাহলে পীড়ন বিকৃতি খুব ভালো করে পড়বেন, এটাও এনইটি এর জন্য নেসেসারি। বস্তুকে বিকৃত করার জন্য একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? পীড়ন বলা হয়। এখন দেখেন পীড়নের একক এমকেএস বা এসআই পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স 2 এবং অভিকর্ষীয় একক হচ্ছে কি কিলোগ্রাম ওজন বর্গমিটার, কেজি ওয়াট মিটার স্কয়ার। পীড়ন হচ্ছে 3 প্রকার বিকৃতির মতো। তাহলে বিকৃতি 3 প্রকার, পীড়নের প্রকারভেদ কয়টা? 3টা। দৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং হচ্ছে কি আকার পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা দেখেন যেটা দরকার এককটা, পীড়নের এককটা খুব দরকার। পীড়নের এককটা
খুবই দরকার, ঠিক আছে। তাহলে আমরা দেখেন আবার পরের পীড়নটা কি, বস্তুকে বিকৃত করার জন্য একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়ে থাকে, পীড়ন বলা হয়ে থাকে, ঠিক আছে, পীড়ন বলা হয়ে থাকে। তাহলে দেখেন বিকৃতির মতো পীড়ন হচ্ছে কি একটা স্কেলার রাশি, তাহলে পীড়ন একটা কি রাশি, স্কেলার রাশি, বিকৃতি একটা কি রাশি, স্কেলার রাশি। বিকৃতির একক নাই, পীড়নের একক দেখেন এমকেএস বা এসআই পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স টু, এবং অভিকর্ষীয় একক দেওয়া আছে। পীড়ন কয় প্রকার, 3 প্রকার, অনুদৈর্ঘ্য বা দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং কি আকার পীড়ন, হ্যাঁ, বা মোচড় পীড়ন। আচ্ছা এইটা এটা এটা একটু দেখেন, এই লাইনটা সাধারণত পীড়নের মান বেশি হলে স্থিতিস্থাপকতাও বেশি হয়। তাহলে পীড়ন জিনিসটা কিসের উপর নির্ভর করে, স্থিতিস্থাপকতা, বা স্থিতিস্থাপকতা কিসের উপর নির্ভরশীল, বস্তুর পীড়নের উপর নির্ভরশীল। তাহলে পীড়নের মান যদি বেশি হয় স্থিতিস্থাপকতা কি হবে, বাড়বে। পীড়নের মান যদি কম হয় স্থিতিস্থাপকতা কি হবে, কমবে, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন বস্তুর স্থিতিস্থাপকতা কি হ্রাস পায়, এই লাইনটা মনে রাখবেন। তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন বস্তুর স্থিতিস্থাপকতা কি হ্রাস পায় অথবা কি কমে যায়। স্প্রিং তৈরির জন্য ইস্পাত ব্যবহার করা হয় কারণ ইস্পাতের অনমনীয়তা অনেক বেশি। আচ্ছা, এটা নমনীয়তা হবে মেবি, হ্যাঁ, যে স্প্রিং তৈরির জন্য ইস্পাত ব্যবহার করা হয় কারণ ইস্পাতের নমনীয়তা অনেক বেশি। ওকে, স্থিতিস্থাপক ক্লান্তি আছে, এটা দরকার নাই, আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখেন, আচ্ছা, পদার্থের পরিবর্তন, এটা একটু আগে আমরা পড়াই ফেলছি যে 2 প্রকার, একটা ভৌত পরিবর্তন বা অবস্থানগত পরিবর্তন, আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। স্যার বিএসসি মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা 3টা এক্সাম কি দেওয়া যাবে একসাথে, না না। পীড়নের মাত্রা হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু, হ্যাঁ। বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি 3টা এক্সাম হচ্ছে কি একই দিনে হবে, সুতরাং যে কোনো একটাই আপনার যদি ক্রাইটেরিয়া থাকে বিএসসি তে দিবেন তাহলে শুধুমাত্র বিএসসি অথবা ডিপ্লোমা অথবা হচ্ছে কি মিডওয়াইফারিতে, হ্যাঁ। তাহলে একদিনে হচ্ছে কি 3টা পরীক্ষা দিতে পারবেন না, যে কোনো একটাই হচ্ছে কি আপনাদের এনরোল করতে হবে। ওকে, আমরা কি বলতেছিলাম যে পদার্থের পরিবর্তন 2 প্রকার, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। যেটা হচ্ছে কি মোমবাতি দিয়া হচ্ছে কি আমরা বুঝাইছি যে মোমবাতিকে যদি হচ্ছে কি আমরা জ্বালাই, মোমবাতিটা হচ্ছে কি একটা কঠিন অবস্থা, তাইলে তার অবস্থান কি, অবস্থানটা ছোট ছোট হয়ে গলে গলে কি পড়বে, তাই না, কঠিন থেকে কি তরলে পরিণত হবে। এই যে পরিবর্তনটা সেটা হচ্ছে কি ভৌত পরিবর্তন। আর কি মোমবাতি জ্বলতেছে যে এটা কি দহন একটা বিক্রিয়া, তাহলে এটা কি একটা রাসায়নিক বিক্রিয়া। লোহায় যে মরিচা পড়ে, হ্যাঁ, লোহায় কি আমরা বলি না যে জং ধরছে, এর টিনে জং ধরছে, লোহাটায় জং ধরছে, তাহলে এই জং হচ্ছে কি আমাদের মরিচা, এই জং হচ্ছে কি আমাদের কি মরিচা, Fe2, এটা হচ্ছে কি আমাদের মরিচার কি সংকেত, ঠিক আছে, এটা হচ্ছে কি মরিচার সংকেত। আরে আমার ফোনটা মেবি হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না কেন। ওকে, আমরা এক্সাম্পল গুলো একটু দেখবো, হ্যাঁ। তাহলে ভৌত পরিবর্তন যেমন বাহ্যিক আকার পরিবর্তন হয়, নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না। পানিকে বরফ ও বাষ্পে পরিণত করা, এটা হচ্ছে কি ভৌত পদার্থের উদাহরণ। লোহাকে চুম্বকে পরিণত করা, তাপ দিয়ে মোম গলানো, বড় দানাকে গুঁড়া করে ছোট দানা তৈরি করা কি একটা ভৌত পরিবর্তন। অর্থাৎ এটা হচ্ছে কি কোনো বস্তুর অবস্থানগত যে পরিবর্তন গুলো হবে সেটাই হচ্ছে কি আমাদের ভৌত পরিবর্তন, ঠিক আছে। আর হচ্ছে রুমা খানম জিজ্ঞাসা করেছিল পীড়নের মাত্রা কি, বলে দিয়েছি নিউটন মিটার ইনভার্স টু অথবা কি প্যাসকেল। ওকে, রাসায়নিক পরিবর্তন দেখেন, রাসায়নিক পরিবর্তন কি এক বা একাধিক বস্তু সম্পূর্ণ নতুন বস্তু থেকে পরিণত হয়। ওকে, এই যে পানির সাথে কি আপনার মনে করেন নাইট্রোজেন বিক্রিয়া করলো
হাইড্রোজেনের সাথে উৎপন্ন করলো কি অ্যামোনিয়া NH3, তাইলে এখানে কি দুইটা পদার্থ যুক্ত হয়ে নতুন একটা কি পদার্থ উৎপন্ন করলো। এটাই হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়া। আর যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, যেমন মোমবাতির দহন, একটু আগে বললাম যে মোমবাতি যে জ্বলতেছে, জ্বলার ফলে কি গ্যাস উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা দহন বিক্রিয়া। লোহায় মরিচা ধরা, এই যে Fe2O3NH2O, এই যে এখানে একটু আগে লিখলাম, এটা হচ্ছে কি ফেরিক অক্সাইডকে মরিচা বা রাস্ট বলে, দেখেন, বা হচ্ছে বাংলায় কি বলে, জং বলি, জং। দুধকে ছানায় পরিণত করা, এটা হচ্ছে কি একটা রাসায়নিক প্রক্রিয়া, যেটার নাম হচ্ছে কি কোয়াগুলেশন বলা হয়। হ্যাঁ, কোয়াগুলেশন। ওকে, তাহলে যেটার নাম হচ্ছে কি কোয়াগুলেশন। দেশলাইয়ের কাঠি জ্বালানো আছে, এটা দরকার নাই আমাদের। আচ্ছা, এখন দেখেন পরমাণুবাদের জনক। যাই হোক, পরমাণু সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে যে পরমাণু আছে, হ্যাঁ, তাহলে পরমাণু হচ্ছে কি পদার্থের কি ক্ষুদ্রতম হচ্ছে কি কণা, তাই না? পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। এখন এই পরমাণু নিয়ে অনেক বিজ্ঞানী কি বিভিন্ন মতবাদ পোষণ করছে। গ্রিক বিজ্ঞানী হচ্ছে কি বা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ছিল, তো তিনি বলছেন যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য, বা তিনি হচ্ছে পরমাণুর একটা নাম দিচ্ছেন কি অ্যাটোমাস। যে এ অর্থ কি যে অ্যাটমস, হ্যাঁ অ্যাটমস এই অর্থ না, আবার টোমস অর্থ কি বিভাজ্য, অর্থাৎ বিভাজ্য না বা অবিভাজ্য। তাহলে এই অ্যাটমস কথাটার অর্থ হচ্ছে কি অবিভাজ্য, যেটা হচ্ছে কি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস অনেক আগে কি বলে গেছিল। পরবর্তীতে এই কথার হচ্ছে কি ভিত্তি প্রস্তর স্থাপন করে হচ্ছে কি বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে। হ্যাঁ, দেখেন, জন ডাল্টন পারমাণবিক ভরের ধারণা দেন 1803 সালে, এবং এটি আধুনিক রাসায়নিক ভিত্তি 1811 সালে আছে, এটা দরকার নাই। তাহলে এই জন্য জন ডাল্টনকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়। ঠিক আছে, আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়। দেখেন, এই যে ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম দেন হচ্ছে কি অ্যাটমস। এই অর্থ না, টোমস অর্থ কি ভাগ করা। তাহলে অর্থাৎ কি যাকে ভাগ করা যায় না, বা যেটা কি অবিভাজ্য। তো এইটাই হচ্ছে কি পরবর্তীতে হচ্ছে কি আমাদের জন ডাল্টন হচ্ছে কি এটা ধারণা করেন। হ্যাঁ, তাহলে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, হচ্ছে জন ডাল্টনকে। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, জন ডাল্টনকে। আসতে পারে জৈব রসায়নের জনক কি, রসায়নের জনককে। আধুনিক রসায়নের জনককে, রসায়নের জনককে। পর্যায় সারণীর জনককে। এরকম জনক বা ফাদার টাদার এগুলা দিয়ে হচ্ছে কি বিভিন্ন প্রশ্ন আসবে আপনাদের। সুতরাং এই টপিক গুলো আপনারা একটু ভালো করে কি পড়াশোনা করবেন। ওকে, আচ্ছা, স্থিতিস্থাপকতার ক্রম দরকার নাই আমাদের। প্লবতা দেখেন, হ্যাঁ, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে কি বলে, প্লবতা বলে। জাস্ট এইগুলো হচ্ছে কি আমাদের ফিজিক্সের একটু অংশ বা পদার্থ বিজ্ঞানের অংশ, যেটা আপনাদের নেসেসারি না, এবং এইটা থেকেও কি প্রশ্ন আসে না। ঠিক আছে, প্লবতা থেকে প্রশ্ন আসে না। বা আপনাদের যেটা থেকে প্রশ্ন আসবে পীড়ন বা বিকৃতি। পীড়নের একক কি, বিকৃতির একক কি, তারপরে হচ্ছে আপনার বিকৃতি কয় প্রকার বা পীড়ন কয় প্রকার, নিচের কোনটি পীড়নের প্রকার ভেদ নয়। হ্যাঁ, এটা আসতে পারে। বিকৃতির কি মাত্রা আছে কিনা, পীড়ন কোন ধরনের রাশি, বিকৃতি কোন ধরনের রাশি, এরকম আসতে পারে। হ্যাঁ, এটা একটু মিউট করে দেন। হ্যাঁ, এটা খুব মানে রিং হচ্ছে, নোটিফিকেশন আসতেছে। আচ্ছা, মানে পিডিএফ স্লাইড আছে, এটা বলে দিও যে আমাদের এরপরে ক্লাসগুলো পিডিএফ এইরকম লেকচার শিট দিয়ে হবে। আচ্ছা, আর যাদের কাছে হার্ড কপি থাকবে তারা তো হার্ড কপি পাবে, আর লেকচার শিটের পিডিএফটা আমরা দিয়ে দিব। ওটা একটু দেখিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে। কয় মাস পরে এক্সাম হবে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। অজানা মেয়ে, আপনি অনেক পরে জয়েন করেছেন, ফোনটা মিউট করেন। আচ্ছা, ডান। 6-7, হ্যাঁ জি, 6-7 মাসে পরে হচ্ছে আপনাদের নার্সিং এডমিশন টেস্ট হবে, শামিমা বেগম বলেছেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা একটু এই আজকে লেকচার থেকে একটু আমরা কি এমসিকিউ গুলো সলভ করব। দেখেন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। পদার্থের যে অবস্থা, এই অবস্থা পরিবর্তনের জন্য অথবা রূপান্তরের জন্য নিচের কোনটি দায়ী বা কারণ কি। হ্যাঁ, খুব দ্রুত হচ্ছে কি আপনারা অ্যান্সার দিয়ে ফেলেন। অণুর বিন্যাস নাকি তাপের প্রভাব নাকি পরমাণুর বিন্যাস নাকি রাসায়নিক পরিবর্তন।
পদার্থের 3 অবস্থা রূপান্তরের কারণ কি? অণুর বিন্যাস, তাপের প্রভাব, পরমাণুর বিন্যাস অথবা রাসায়নিক পরিবর্তন। 1 বি। ইতিমধ্যে হচ্ছে সুরাইয়া রহমান হচ্ছে তিনি আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছেন, তিনি বলেছেন 1 বি। সম্ভব পল বলেছেন বি। এক্সপেক্ট করতেছি 30 জন যে যুক্ত আছেন, আগে ছিল 60 জন, এখন হচ্ছে 30 জন। ঈশামণি তিনি বলেছেন তাপের প্রভাব। আশা করি 30টা অ্যান্সার আমরা পাবো। হ্যাঁ, জয়দীপ ব্যাপারী বলেছেন বি। ঠাকুরগা কর্নিয়া কোচিং থেকে জুই বলতেছি। আচ্ছা, ওকে, জুইকে ওয়েলকাম। সাদিয়া ইসলাম বলেছেন বি। শামিমা বি। আচ্ছা, আমেজ ইয়াসিন ইয়াসিন বলেছেন বি। অর্তিজাহান ইমু বলেছেন বি। রুমাক বি। আচ্ছা আচ্ছা, সবাই আচ্ছা। মেজরিটি যখন বলে যে ভাই এটা অ্যান্সার হবে, তখন কি আপনারা জিতছেন। হ্যাঁ, জিতছেন ভাই, জিতছেন, আপনারা পাশ করেছেন। তাহলে পদার্থের 3 অবস্থার রূপান্তরের প্রধান কারণ হচ্ছে কি? তাপের প্রভাব। কারণ আমরা একটু আগে পড়লাম যে তাপের প্রভাবের কারণে হচ্ছে কি পদার্থের 3টা অবস্থার কি পরিবর্তন হয়। কঠিন থেকে সে কি তরল হয়, তরল থেকে কি সে বায়বীয় হয়। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? দেখেন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি এটা বলেন। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, আর্গন। এটা ছিল না যদিও লেকচারে, বাট এটা হচ্ছে কি বেসিক জিনিস। হ্যাঁ, আপনার যদি পর্যায় সারণী জানেন হচ্ছে ভালো করে পারবেন যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি। তাহলে অ্যান্সারটা দিয়ে ফেলেন। আচ্ছা, 1 বি সবাই অ্যান্সার করে ফেলেছেন। এখন কি দুইটা। হ্যাঁ, সবচেয়ে হালকা গ্যাস কোনটা? 2 খ। আচ্ছা, অনেকে বলেছেন এ, ক, আলিপা, ক, সাদিয়া, ক। আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে ক বলেছেন তাদের অ্যান্সারটা কি ঠিক আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে কি সবচেয়ে হালকা গ্যাস, এরপরে পরবর্তীতে হিলিয়াম, এরপরে হচ্ছে বাকি দুইটা। ওকে, তাহলে হাইড্রোজেন গ্যাস, এরপরে কি হিলিয়াম গ্যাস। যদি অপশনে হাইড্রোজেন না থাকে তখন হয়তো কি হিলিয়াম। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা বাদ দিই, বাকি প্রশ্নগুলো একটু দেখি। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি? এটাও আপনারা পারবেন আশা করি, খুব দ্রুত অ্যান্সার করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে হাবিবুর রহমান হাবিব বলেছেন হিলিয়াম কেন হলো না? হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আপনারা যদি কি পারমাণবিক ভর বিবেচনা করেন বিভিন্ন গ্যাসে, হাইড্রোজেন হচ্ছে কি পারমাণবিক ভর কত? 1। হিলিয়ামের কত? 4। এই যে পারমাণবিক ভর, ভরের কারণ কি? মানে ভর কি? যে বস্তুর ভর, মানে যে বস্তুর যত ভারী, হ্যাঁ, সেই বস্তুর হচ্ছে কি ওয়েটটা কি তত বেশি না? ওই যে আমরা ওরকম ভাবে ক্যারি করব না। মনে করেন একজনের 20 কেজি, একজনের 40 কেজি। এখন যে 20 কেজি সে হালকা হবে, তো ওরকম ভাবে যে হিলিয়ামের হচ্ছে, হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের হচ্ছে কত? 4। তাহলে কম্পারিজন টু তাদের যে ভর, তাহলে কি সবচেয়ে হালকা হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে সবাই অ্যান্সার করে ফেলেছেন। অনেকে বলেছেন 20। তাহলে যারা 20 বলেছেন তাদের অ্যান্সার কি সঠিক? তাহলে 20টা হচ্ছে কি ল্যাবে তৈরি বা কৃত্রিম আপনার রসায়ন গাড়ি তৈরি, ল্যাবরেটরিতে তৈরি। বাকি হচ্ছে কি 98টা, দেন 98 অথবা কি 98টা। 98টা হচ্ছে কি প্রাকৃতিক মৌল। মোট মৌল কতটা? 118টা। তাইলে দেখেন, মোট মৌল 118টা, কৃত্রিম হচ্ছে কতটা? 20টা, প্রকৃতিতে কয়টা পাই? 98টা। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি মৌল নয় আবার যৌগ নয়? এখন দেখেন, নিচের কোনটি মৌল এবং কি যৌগ নয়? কোনটাই নয়। কি বলছে? বায়ু, নিকেল, শর্করা, গোল্ড। বিএসসি নার্সিং এর জন্য কত টাকা কোর্স? আচ্ছা, হাবিবুর রহমান হাবিব বলেছেন। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকুন, আমরা বলে দিব। হ্যাঁ, আপনি আমাদের একটা পেজের হচ্ছে আপনি এই পেজটার স্ক্রিনশট নিতে পারেন। আমাদের যে নম্বর আছে এই নম্বরটায় হচ্ছে আপনি যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
ওকে হাবিব, আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা প্রোগ্রামই চালু আছে, আশা করি হচ্ছে কি আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে অনলাইন ব্যাচ। আপনারা আমাদের এখানে যে নম্বর আছে অফিস নম্বরে ফোন দেন বিস্তারিত জানার জন্য। ওকে, আচ্ছা ইতিমধ্যে অনেক অ্যান্সার পেয়ে গেছি। বায়ু, নিকেল, শর্করা, গোল্ড, অনেকেই বলেছেন সি সি সি, যেহেতু আপনারা বলছেন সি, তাইলে কি সি বললেন, তাইলে কি সি হবে। ওকে, কোনটা মিশ্র পদার্থ, এটাও পারবেন আশা করি। কোনটা মিশ্র পদার্থ, একটা আছে পানি, সরণ, এটা সরণ অপশনটা ভুল, হ্যাঁ, বায়ু আর কার্বন ডাইঅক্সাইড, এটাও পারবেন আশা করি। কোনটা মিশ্র পদার্থ, তাহলে যারা শর্করা বলছেন তাদের অপশনটা কি ঠিক আছে। এখন একটু বলেন দেখেন কোনটা মিশ্র পদার্থ, পানি, সরণ, বায়ু, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, 5-এর ক, 5-এর ক বলেছেন একজন, লিমিট ক্রস বলেছেন 5-এর ক, সুমি বলেছেন 5-এর গ। আচ্ছা, মাসুমা বলেছেন 5-এর ক। দেখেন যৌগিক পদার্থ মিশ্র পদার্থ কিন্তু আলাদা, হ্যাঁ, যৌগিক পদার্থ মিশ্র পদার্থ, এটা খুব ভালো করে মনে রাখবেন। মিশ্র পদার্থ হচ্ছে কি হয় যে একটা অনুপাতে, ঠিক আছে, একটা ডেফিনেট বা নির্দিষ্ট অনুপাতে হচ্ছে কি বিভিন্ন কয়েকটা মৌল হচ্ছে কি এখানে মিশ্রিত অবস্থায় থাকে, এটা হচ্ছে কি মিশ্র পদার্থ। 5-এর এ বলছেন অনেক, তাইলে আমরা এটা কারেকশন করে দিই। হ্যাঁ, অনেকে ভুল করতেছেন। পানি হচ্ছে কি একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি একটা যৌগিক পদার্থ, এটা তো হবেই না। সরণ বলতে কি বোঝানো হয়েছে, এটা অর্ড না, তাহলে অ্যান্সার হবে কি বায়ু। দেখেন বায়ুতে আমরা বললাম বায়ু একটা মিশ্র পদার্থ, বায়ুতে কে থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, আর অন্যান্য কি বিভিন্ন পদার্থ থাকে। তাহলে এরা হচ্ছে কি একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। হ্যাঁ ভাইয়া, কালকে থেকে কি পেইড ব্যাচের ক্লাস শুরু হবে আর ক্লাস কি জুমে হবে? আচ্ছা, এইটা হচ্ছে আগামীকাল থেকে পেইড ব্যাচের ক্লাস, এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না, আপনারা একটু আপনাদের হচ্ছে গ্রুপে যোগাযোগ করে নেন। হ্যাঁ, আচ্ছা, তা যারা হচ্ছে আমাদের এখানে বায়ু বলেছেন, অপশন সি বলেছেন, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে বায়ু একটা কি মিশ্রিত পদার্থ। ওকে, দেখেন আবারও সেম প্রশ্ন, বায়ু একটা কি মিশ্র পদার্থ। ওকে, এটা আর আমাদের দরকার নেই, আপনারা ইতিমধ্যেই জানেন। এটাও দরকার নাই। প্রকৃতিতে কি প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কতটা, প্রকৃতিতে কত, 98, এটা একটু আগে বলে দিছি। হ্যাঁ, কৃত্রিম 20টা, প্রকৃতি থেকে 98টা, টোটাল কতটা, 118টা। এখন দেখেন এটা পারবেন, এটা একটু খটকা লাগবে যে কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা হয়। দেখেন ঘনীভবন আছে, বাষ্পীভবন আছে, গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, কোনটা হবে এটা একটু বলেন। কোন কঠিন পদার্থ, কঠিন পদার্থ, দেখেন প্রশ্ন ভালো করে পড়তে হবে। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ এটা কিসের মাধ্যমে নির্ণয় করা হয়। হ্যাঁ, অনেকেই বলেছেন 8-এর গ। আচ্ছা, অর্থিজান ইমো বলেছেন 8-এর গ। শান্ত সরকার উনি বলেছেন বি। মিস রত্না আক্তার 98। আচ্ছা, মনিহা গ। অনেকে বলেছেন গ, অনেকে বলেছেন ক। হ্যাঁ, কঠিন, কঠিন কি হবে, কঠিন তরলে পরিণত হয়, তাই না? তাহলে এটাকে কি বলে, গলনাঙ্ক বলে। এখন একটা কঠিন পদার্থ মনে করেন, কঠিন পদার্থ, এখন একটা বরফ মনে করেন, বরফ। এখন এই বরফটার মধ্যে কি আছে, পানিও আছে, আবার কি কাদামাটিও আছে। হ্যাঁ, দুইটা কি মিশ্রিত অবস্থায় আছে। তো এটাকে আপনি যদি তাপ দেন সেটা কি লিকুইড ফর্মে হয়ে যাবে, তরল, তাই না? তাহলে তরলে হইলো। এখন তরলে হইলে কি পানি কোনটা আর কাদামাটি কোনটা বা কাকর কোনটা সেটা আলাদা হয়ে গেল। তাহলে এটা কোন প্রক্রিয়া হয়, গলনে হয়। তাহলে অ্যান্সার হবে কি গলনাঙ্ক, অ্যান্সার হবে কি গলনাঙ্ক। ওকে,
8 নাম্বারটা বুঝিয়ে দেন। হ্যাঁ, কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়? যে তাপে কোনো পদার্থ হচ্ছে কি তরলে পরিণত হয় সেটা হচ্ছে কি তার গলনাঙ্ক। ঠিক আছে, যে পদার্থ গলে, যে তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায়, তাহলে কোন পদার্থ গলে? কঠিন পদার্থ। তাহলে কথা হচ্ছে গলবে কোনটা? কঠিন পদার্থ। তার মানে এটা কি গলনাঙ্ক। তাহলে কঠিন পদার্থ কি ফুটতে পারে? কঠিন পদার্থ কি ফুটতে পারে? স্ফুটনাঙ্ক পারে না। বাষ্পীভবনটা কি দেখেন, যে তাপমাত্রায় হচ্ছে কি তরল পদার্থ বাষ্পীয় পদার্থে পরিণত হয় বা বায়বীয় পদার্থে পরিণত হয় সেটা হচ্ছে কি বাষ্পীভবন। ঘনীভবন কি? যে প্রক্রিয়ায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়, তাহলে ঘনীভবন হচ্ছে না, বাষ্পীভবন হচ্ছে না, স্ফুটনাঙ্ক হচ্ছে না, তাহলে কোনটা হবে? গলনাঙ্ক হবে। এরকম করে সিলেক্ট করবেন। হ্যাঁ, কে যেন জিজ্ঞাসা করলেন? সুরাইয়া রহমান। আশা করি সুরাইয়া হচ্ছে বুঝছেন। হ্যাঁ, আমি এটাকে আবার বুঝাই দিলাম, কিন্তু দেখেন ঘনীভবন কি? যে প্রক্রিয়ায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়, তাহলে কি এটা হবে না? কারণ এখানে বলছে কি কঠিন পদার্থ কোনটা, তাহলে তরল থেকে কঠিনে পরিণত হবে। কিন্তু এটা কি বিশুদ্ধ বা অবিশুদ্ধ বোঝা যাবে? যাবে না। বাষ্পীভবন কোনটা? তরল পদার্থ বাষ্পীয় পদার্থে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বাষ্পীয় পদার্থ। প্রশ্নে আছে কি কঠিন পদার্থ, তার মানে খদাক কি হবে? হবে না। স্ফুটনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় তরল পদার্থ কি ফুটে বা বাষ্প হয় সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? হবে না। তাহলে একমাত্র অপশন কি বাকি থাকে? গলনাঙ্ক। তার মানে কি গলনাঙ্ক ইজ দা রাইট অপশন বা রাইট অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, এই 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার গুলোতে একটু প্যাচ লেগে যায়। আচ্ছা, তাহলে এখন এই যে প্যাচ না লাগার উপায় হচ্ছে এগুলো আমার সঠিকভাবে জানতে হবে। ঘনীভবনটা কি, বাষ্পীভবনটা কি, গলনাঙ্কটা কি, স্ফুটনাঙ্কটা কি, চারটার যদি ডেফিনেশন বা সংজ্ঞা আপনারা ভালো করে জানেন তাহলে কি আর সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, একটু আগে কে জানি জিজ্ঞাসা করেছিলেন যে বিএসসি তে কস্ট কত। দেখেন 10 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছাড় আছে 3500 টাকা। আপনাদের হচ্ছে আমাদের কস্ট হচ্ছে 13,500 টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং এ হচ্ছে 12,500 টাকা। আমাদের 3টা ব্রাঞ্চে হচ্ছে ভর্তি চলছে, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ি। তো আপনারা নিচের যে নম্বর আছে এই নম্বরে হচ্ছে কি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে শুধু আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেন। আমি 5 সেকেন্ড হোল্ড করতেছি, এখানে দাঁড়াচ্ছি। পরবর্তীতে দেখেন আমাদের কোর্সের সাথে কিন্তু কি বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকতেছে, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইড থাকবে, বই থাকবে, লেকচার শিট থাকবে, প্রশ্ন থাকবে, অ্যান্সার শিট থাকবে, কলম স্কেল, এগুলো হচ্ছে কি পেয়ে যাবেন আর একটা ফাইল। ওকে, এখন দেখেন নিচের কোনটিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়? নিচের কোনটিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়? তাহলে তামা কি হবে? হবে না। কয়লা কি হবে? হবে না। লোহা কি হবে? হবে না। তাহলে কি হবে? পানি। এগুলো তো আপনারা পারবেন। হ্যাঁ, এজন্য হচ্ছে আমি আর যেটা পারবেন না, যেটা সমস্যা হবে আশা করি এইটা পড়বেন। এর 10 নম্বরটা হচ্ছে আপনারা অ্যান্সার করে ফেলেন। নিচের কোনটা ঊর্ধ্বপাতিত বস্তু নয়? নিচের কোনটা ঊর্ধ্বপাতিত বস্তু নয়? এটা একটু আনসার করে ফেলেন ভাইয়া, খুব জলদি। হ্যাঁ, 9 এর খ। আচ্ছা, 9 এর খ। 10 এর অ্যান্সার করেন। হ্যাঁ, আপনারা 10 এর অ্যান্সার করে ফেলুন একটু। 9 তো সবাই পারবেন, 9 অ্যান্সার করতে হবে না, একটু 10 এর অ্যান্সার করে ফেলুন। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যে অনেক অ্যান্সার পেয়েছি। শম্পা পল বলেছেন 10 ডি, শামিমা বেগম ঘ, ডি, সি। আচ্ছা, গ অনেকে বলেছেন, অনেকে বিভিন্ন রকম বলেছেন। হ্যাঁ, 10 এর খ বলেছেন, 10 এর ঘ বলেছেন। আচ্ছা, এখন দেখেন আমরা একটু এটা ক্লিয়ার করি। হ্যাঁ, ডি আনসার হবে। মুনা ইসা, মুনা লিসা। আচ্ছা, মোনা লিসা নাকি মোনা ইসলা, কি এটা কি নাম আপনার একটু বলেন তো। স্যার, এত সহজ প্রশ্ন কি আসে? একটু এতটা সহজ আসে না, বাট এরকম এখান থেকে হচ্ছে 2-1টা এরকম পাবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলেছেন 10 এর ডি। যারা বলেছেন 10 এর ডি তাদের কিন্তু অ্যান্সার হয়নি। তাহলে 10 এর ডি যারা বলেছেন তাদের অ্যান্সার কিন্তু হয়নি। যারা এও বলেছেন এটাও হবে না, কারণ কর্পূর হচ্ছে কি ঊর্ধ্বপাতিত একটা পদার্থ, আয়োডিন কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আর কোনোটি নয়, এটা হবে না।
ওখানে অপশনে ছিল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু অ্যামোনিয়া ছিল না। তাহলে যারা গদাক বলেছেন অ্যামোনিয়া বলেছেন তাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে? হ্যাঁ, ইরিন আক্তার, মনি, মাসুমা, তাহলে যারা হচ্ছে কি গদাক বলেছেন তাদের অ্যান্সারটা কি সঠিক। আপনারা পাস, একটু হাসেন। ওই যে একটা কি ভিডিও ক্লিপ ভাইরাল হইলো না? আচ্ছা, মুনা ইসলাম, ওকে, আচ্ছা মুনা ইসলাম, ওকে মুনা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? হ্যাঁ, তাহলে রাসায়নিক পরিবর্তন এটাও আশা করি আমি পড়াইছি, একটু আগে পড়াইলাম লেকচারে, যে বরফ গলে পানি হওয়া, চিনি পানিতে দ্রবীভূত হওয়া, তাপ দ্বারা মোম গলানো, লোহায় মরিচা পড়া। কোনটা রাসায়নিক পরিবর্তন, কোনটা ভৌত পরিবর্তন? হ্যাঁ, এটা একটু বলে ফেলো আমাকে খুব দ্রুত। তাহলে আমরা 10টা প্রশ্ন নিচ্ছি, এরপরে আরেকটু পড়াবো, বেশি পড়াবো না, ওকে? জয়দীপ ব্যাপারী, আচ্ছা জয়দীপের কি হইলো? সুমি বলেছেন 11 গ, তাপ দ্বারা মোম গলানো। শান্ত সরকার বলেছেন 11 ডি। আচ্ছা, তারিন আক্তার বলেছেন 11 বি। পর্ণা দাস মৌ বলেছেন 11 ঘ। সুরাইয়া রহমান বলেছেন 11 সি। শম্পা পল বলেছেন 11 ডি। রুমা খানম বলেছেন 11 ডি। ডি 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 ডি, অনেকেই ম্যাক্সিমাম, হ্যাঁ মেজরিটি বলছেন ডি। দেখেন, বরফ গলে পানি হওয়া, বরফ তো পানি হবেই, তো বরফ আকারের পরিবর্তন হওয়া, অবস্থানগত পরিবর্তনকে কি বলি আমরা? ভৌত পরিবর্তন। তাহলে বরফ গলে পানি হওয়া এটা কি ভৌত পরিবর্তন? তার মানে ও হবে না। চিনি পানিতে দ্রবীভূত হওয়া, এখন চিনি পানিতে গোলাইলে চিনি কি হবে? পানির সাথে মিশে যাবে, চিনির অবস্থার কি হইলো? পরিবর্তন হইলো। তাহলে এটাও কি একটা ভৌত পরিবর্তন? ও হবে না। তাপ দ্বারা মোম গলানো, মোম হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, কঠিন অবস্থায় মোমটা গলে যায়, মোমের অবস্থানের পরিবর্তন হয়ে যায়, এটাও কি একটা ভৌত পরিবর্তন? তাহলে এটা মোমও হবে না। তাহলে একমাত্র এক্সিস্ট করে কোনটা, একমাত্র থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে কি লোহায় মরিচা ধরা। তাহলে যারা যারা বলছেন ডি 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 ডি, তাদের অ্যান্সারটা কি হয়েছে? আপনারা সবাই পাস। স্মাইল স্মাইল করেন, হ্যাঁ, আর খুশি থাকেন। ভুল হইলেও এখন খুশি থাকেন, বাট মেইন এক্সামে হচ্ছে কি করা যাবে না, ভুল করা যাবে না, ওকে? ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের দরকার নেই, হ্যাঁ, আমরা আর একটু পড়াবো, আপনাদের এরপরে শেষ করে দিব। অনেকগুলা আমাদের আজকে ক্লাসে যে পিডিএফটা আছে, যারা আপনারা অনলাইন ব্যাচে, তাদের হচ্ছে কি পিডিএফটা চলে যাবে। হ্যাঁ, আজকে ক্লাসের পিডিএফ গুলো হচ্ছে চলে যাবে। আপনারা সবাই হচ্ছে কি খুব ভালো করে কি পড়াশোনা করবেন। সাইমা ইসলাম তিনি এসেছেন। শামিমা বেগম, আচ্ছা এইবার হইছে। আচ্ছা, দেখেন একটা পারলে কি খুশি লাগে, তাই না? আচ্ছা, একটু হোল্ড করি আমরা, ঠিক আছে? এখানে দেখেন, নিচের কোনটা রাসায়নিক পরিবর্তন? দেখেন, নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ডিপ্লোমা 2022-23 শিক্ষাবর্ষে, 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা হচ্ছে কি আমাদের আসছে, ঠিক আছে? কোনটি রাসায়নিক পরিবর্তন? ডিপ্লোমা 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা কি আমাদের আসছে? তাহলে এইটা বলে থাকুন। ঈদের থেকেও বেশি খুশি লাগে স্যার। আচ্ছা, ঈশামণি বলেছেন। তাইলে হচ্ছে দেখেন, পড়াশোনা করলে বা হচ্ছে একটু বেশি মার্ক আসলে কি আনন্দ লাগে না? মনটা মনে হয় যে উড়ে উড়ে যায়। যে একটা গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো, এরকম লাগে, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এখন দেখেন, উড়ে উড়ে তো বেড়াবেন, উড়ে বেড়ানোর আগে এই প্রশ্নের অ্যান্সারটা দেন যে নিচের কোনটা রাসায়নিক পরিবর্তন, যেটা আপনাদের কি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, ওকে? শামিমা বেগম বলেছেন খ। শম্পা পল বলেছেন বি। শান্ত সরকার বলেছেন বি। পর্ণা মৌ বি। আচ্ছা, সোনিয়া, আচ্ছা এঞ্জেল দিয়া বলেছেন খ। এই তো দেখছেন, আপনারা সবাই পারেন, হ্যাঁ, আপনারা সবাই পাস। আপনারা তো ট্যালেন্ট স্কলার, এক একজন পেরে গেছেন। আপনারা খুব ট্যালেন্টেড, সবাই ট্যালেন্টেড।
তাহলে এই যে 1 মার্ক মনে করেন নার্সিং ভর্তি পরীক্ষায় কি 1 মার্ক কমন এসে গেল আজকের লেকচার থেকে, তাহলে কি নিচের কোনটা রাসায়নিক পরিবর্তন, লোহায় মরিচা ধরা, বাকিগুলা কি ভৌত পরিবর্তন। তাহলে প্রশ্ন প্রশ্ন এখন এরকমও আসতে পারে, আমি যদি প্রশ্নটা চেঞ্জ করে দিই, নিচের কোনটি ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন নয়, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়। প্রশ্ন কিন্তু একই জিনিস, ঠিক আছে, আমি প্রশ্নটা উল্টাই দিলাম, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়, লোহায় মরিচা ধরা, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তার মানে প্রশ্ন যখন পড়বো সিস্টেমেটিকলি পড়তে হবে, লজিক্যালি পড়তে হবে, মাথা খাটাইয়ে পড়তে হবে। হ্যাঁ ভাইয়া একটা গান শোনান আমাদেরকে। আচ্ছা, গান আজকে না, নেক্সটে শোনাবো। হ্যাঁ, যখন আপনাদের সাথে অফলাইন ক্লাস হবে, অফলাইন ক্লাসে শোনাবো গান, আপনাদের থেকেও শুনবো, আমার থেকেও আপনারা শুনবেন, যদিও গান পারি না আপনাদের মতো ভালো। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা দেখেন একটু, ব্রোঞ্জ কোন দুইটার ধাতুর সমন্বয়ে গঠিত, এই প্রশ্নটা ডিপ্লোমা মানেই হচ্ছে কি, এই প্রশ্নটা থাকবে, ডিপ্লোমা মানেই এই প্রশ্নটা থাকবে যে ব্রোঞ্জ কোন দুইটা ধাতুর সমন্বয়ে গঠিত। এইটা মনে হয় এই প্রশ্নটা আমি কয়েকবার পাইছি, শুধু পরীক্ষার হলে গেলে সব ভুলে যাই, এরকম তাহলে ভুললে হবে না। জয়দীপ, মুনা বুঝছি ভাইয়া, মুনিয়া বলেছেন হবে, ওকে। আচ্ছা দেখেন, ব্রোঞ্জ কোন দুইটা ধাতুর সমন্বয়ে গঠিত, আমি যেটা বললাম যে যারা ডিপ্লোমা আছে, ডিপ্লোমা ভর্তি পরীক্ষায় এই ব্রোঞ্জের প্রশ্নটা কয়েকবার আসছে, কয়েকবার রিপিট প্রশ্ন, একই প্রশ্ন বারবার, মানে কি কপি। আচ্ছা, অনলাইন স্টুডেন্টরা কি দোষ করলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনাবো, হ্যাঁ একদিন শোনাবো, আজকে ভয়েসটা ভালো নাই। ওকে, ঈশামণি বলেছেন তামা ও টিন, অপশনে আছে দেখেন, তামা ও লোহা, তামা ও টিন, সিলভার ও অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলভার ও দস্তা, কোনটা হবে? খুব তাড়াতাড়ি বলে ফেলুন। আচ্ছা, তো সবাই পারেন, সবাই ব্রিলিয়ান্ট, আরো ব্রিলিয়ান্ট, স্কলার, ডাবল স্কলার। হ্যাঁ, তামা ও টিন, তাহলে তামাকে এটা যদি ইংরেজিতে আসে যে যেমন কি কপার, আর হচ্ছে কি টিন, হচ্ছে কি টিন। ওকে, তামা ও টিন, এটা হচ্ছে কি আমাদের আনসার। পরবর্তী হচ্ছে কি আরেকটা, যেটা হচ্ছে পিতল ছিল মেবি। হ্যাঁ, তাহলে পিতলের পিতল আর ব্রোঞ্জ, এই দুইটা খুব ভালো করে পড়বেন, যে পিতল একটা সংকর ধাতু, আর হচ্ছে কি আমার ব্রোঞ্জও একটা কি সংকর ধাতু। তাহলে ব্রোঞ্জে কি কি, পিতলে কি আছে, ব্রোঞ্জে কি আছে। ওকে, কাঁসাতে কি থাকে বা পিতলে কি থাকে, ব্রোঞ্জে কি থাকে। ওকে, তাহলে যারা পারছেন আবারও আপনারা একটা স্মাইল করে ফেলুন, কারণ আপনারা পাস করেছেন। দেখেন, এটা হচ্ছে ডিপ্লোমা 22-23-এর প্রশ্ন, এটাও খুব সহজ একটা প্রশ্ন, আমাদের এই লেকচারের প্রশ্ন। নিচের কোনটা পানিতে দ্রবীভূত হয় না? একটু আগে বললাম যে সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ মানে কি দেখেন, সমসত্ব, সমসত্ব মিশ্রণ মানে কি, যেটা পানিতে একেবারে কি দ্রবীভূত হবে, পানির সাথে, বাংলা ভাষায়, বাংলা খাঁটি বাংলা ভাষায় যদি পানির সাথে গুইল্লা যাবে, হ্যাঁ মিশা যাবে, সেটা হচ্ছে কি আমাদের সমসত্ব মিশ্রণ। তাহলে যারা পানির সাথে কি একেবারে মিশে যাবে, সেটা হচ্ছে কি পানিতে দ্রবীভূত হওয়া। তাহলে চিনি তো মিশবে, চিনি মিশবে না। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি NaCl, লবণ, তাহলে লবণও মিশবে, লবণ পানি, চিনির পানি। বাকি থাকে কি, একটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তার মানে এই দুইটার মধ্যে একটা হবে ভাইয়া। এখন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড, তাহলে লিকুইড ফর্ম, তাহলে ও হচ্ছে কি আমার দ্রবীভূত হবে, তাহলে কে হবে না, ক্যালসিয়াম কার্বনেট হবে না। ক্যালসিয়াম কার্বনেট কি ভাইয়া, চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি খাঁটি বাংলা ভাষায় হচ্ছে কি চুনা পাথর। তাহলে চুনা পাথর কি পানিতে দ্রবীভূত হবে? দ্রবীভূত হবে না। একটা গ্লাসে যদি চুনা পাথর মেলান, এই চুনা পাথর গুলা কি নিচে পড়ে থাকবে, তাহলে সেটা দ্রবীভূত হইল না। তাহলে কোনটা হবে? ক দাগ হবে। ঠিক আছে, ক দাগ হবে, 6-এর ক। আচ্ছা, তাহলে 6-এর ক দাগ হবে। ওকে, দেখেন এটা ফিজিক্সের একটা প্রশ্ন, বাট হচ্ছে কি আমাদের বলা যায় এই লেকচারের
মনে করেন বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি নাকি কম নাকি দ্রবণীয়তা বেশি, এটা একটু বলে ফেলুন। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বিএসসি এবং ডিপ্লোমা উভয়দের জন্য। খুব দ্রুত অ্যান্সার গুলো টাইপ করে ফেলুন। আজকে ভেবেছিলাম বাকি টপিক গুলো হচ্ছে আপনাদের সলভ করাই দিব, বাট হচ্ছে আজকে আমাদের লিমিটেড টাইম, সময় বেশি স্পেন্ড হয়ে গেছে। আশা করি হচ্ছে আমরা পিডিএফটা সেন্ড করলে আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, খুব ভালো করে পড়বেন। দেখেন এখান থেকে তো প্রশ্ন আসছে, দেখেন পুরো লেকচার পড়াইছি, এখন প্রশ্নগুলো দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই টপিকটা আমাদের জন্য কি নেসেসারি কিনা অথবা ইম্পর্টেন্ট কিনা। যেই টপিকটা ইম্পর্টেন্ট ওই টপিকটা কি আপনাদের ওরকম ভ্যালু দিয়ে হচ্ছে আপনাদের পড়তে হবে, যেটা কম গুরুত্বপূর্ণ এটা কম ইম্পর্টেন্স দিবেন। বাট সবগুলো টপিক হচ্ছে কি আপনাদের টাচ করতে হবে, ঠিক আছে? 7 সি বলেছেন, অনেকে বলেছেন 7 সি ঘনত্ব বেশি। ওকে, তাহলে দেখেন ঘনত্ব বেশি, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির কি ঘনত্ব কি বেশি। তাহলে বরফের ঘনত্ব যদি বেশি হইতো বরফ কি হইতো, ডুবে যাইতো। ঠিক আছে, পানির ঘনত্ব হচ্ছে কত জানি আমরা, 1000 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এটা হচ্ছে কি পানির ঘনত্ব। তাহলে মনে করেন এই পানিতে কারা কারা ভাসবে, যাদের ঘনত্ব পানির তুলনায় কি কম, আর যাদের ঘনত্ব পানির থেকে বেশি তারা কি ডুবে যাবে। ওকে, এই কথা মনে রাখবেন। তাহলে আমরা একটা ইনফরমেশন লিখে দিই যে বস্তুর ঘনত্ব পানির তুলনায় বেশি হলে বস্তুর ঘনত্ব পানির তুলনায় বেশি হলে বস্তুটি কি হবে, ডুবে যাবে। হ্যাঁ, বস্তুটি কি হবে, ডুবে যাবে। তাহলে বস্তুর ঘনত্ব পানির তুলনায় বেশি হলে বস্তুটা ডুবে যাবে, আর বস্তুর ঘনত্ব যদি কম হয় সেটা কি হবে, পানিতে ভেসে থাকবে। সেটা পানিতে কি থাকবে, ভেসে থাকবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন বরফ কি পানিতে ভাসে না, তাহলে বরফের কি ঘনত্ব কম, কিন্তু কার ঘনত্ব বেশি, পানির ঘনত্ব বেশি। ঠিক আছে, আচ্ছা স্যার এইটা গোলাই যাইতেছে, আশা করি এখন দেখেন এটা বুঝাই দিছি, এরপর থেকে গোলাবে না। যে আমরা বললাম বস্তুর ঘনত্ব পানির তুলনায় বেশি হলে বস্তুটা ডুবে যাবে, আর বস্তুর ঘনত্ব পানির তুলনায় কম হলে ভেসে থাকবে। তাহলে বরফ কি মনে করেন বস্তু, তাহলে বস্তুর ঘনত্ব কম, তার মানে কি ও কি ভেসে থাকতেছে। তাহলে কিসের ঘনত্ব বেশি, পানির ঘনত্ব বেশি। দেখেন বরফের তুলনায় পানির ঘনত্ব কি বেশি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা এরকম ঘনত্ব রিলেটেড আরেকটা প্রশ্ন আসছে, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি, সোনা, পারদ, রূপা, লোহা। সোনা, পারদ, রূপা, লোহা এগুলা হচ্ছে কি আমাদের ঘনত্ব কিছু এক্সাক্ট মান দেওয়া আছে। হ্যাঁ, ধ্রুব মান দেওয়া আছে, এই মানগুলো হচ্ছে কি আপনারা পড়বেন। দেখেন এইটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের পারদের ঘনত্ব বাকিগুলোর চেয়ে বেশি। ঠিক আছে, পারদের ঘনত্ব বেশি, এটা হচ্ছে কি 13,000 মেবি 13,600 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে কি আমাদের পারদের ঘনত্বের কি মান। ঠিক আছে, যেটা হচ্ছে বাকিগুলোর ঘনত্বের তুলনায় হচ্ছে কি বেশি। ওকে, দেখেন এইটা কি বলছে, তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলেও নিচের কোনটির পরিবর্তন হয় না, আন্তঃআণবিক দূরত্ব, ঘনমাত্রা, নিজস্ব বৈশিষ্ট্য, অণুর গঠন। দেখেন তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলেও নিচের কোনটির পরিবর্তন হয় না। দেখেন তাপমাত্রার সাথে হচ্ছে কি বস্তুর অবস্থা চেঞ্জ হয়ে যায়। যেমন কি কঠিন পদার্থকে তাপ দিলে কি সেটা তরলে পরিণত হয়, তাহলে তরলে পরিণত হইলে আমরা শুরুর দিকে পড়ছি, দেখেন ওইখানে বলছিলাম যে আন্তঃআণবিক দূরত্ব এবং আকর্ষণটা, এই টপিকটা বা এই পয়েন্টটা খুব ভালো করে মুখস্থ রাখতে। তাহলে আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে কি চেঞ্জ হবে পদার্থের অবস্থার সাথে। কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে কি কম,
এরপরে তরল পদার্থের চেয়ে কি, তরল পদার্থের ক্ষেত্রে একটু বেশি, বায়বীয় পদার্থের কি একটু বেশি। ঘনমাত্রা কি, ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যাবে, কারণ কঠিন পদার্থের ঘনমাত্রা তরল পদার্থের ঘনমাত্রা এক না। নিজস্ব বৈশিষ্ট্য দেখেন, নিজস্ব বৈশিষ্ট্য কি পরিবর্তন হয়, অবশ্যই হয়, কারণ তরলের বৈশিষ্ট্য একটা, কঠিন পদার্থের কি বৈশিষ্ট্য একটা। তাইলে যেটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে কি ভাইয়া, অণুর গঠনটা কি পরিবর্তন হবে না, অণুর গঠনটা কি পরিবর্তন হবে না, ঠিক আছে। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড লিকুইড ফর্মেও সেম, কার্বন ডাই অক্সাইড অণু হচ্ছে কঠিন অবস্থায়ও সেম, আবার হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় সেম। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড একই জিনিস থাকতেছে, অর্থাৎ তার অণুর গঠন কি কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। শান্ত সরকার বলেছেন হইছে। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আরেকটা স্মাইল দিয়ে ফেলুন। যাদের যাদের হইছে স্মাইল প্লিজ, আপনারা পাস করেছেন। আচ্ছা, এটা দরকার নাই, এইটা একটু দরকার। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? ডিপ্লোমা 19-20 সেশনের হচ্ছে কি ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? আচ্ছা, আপনারা কোন হাসি দিছেন? অনেকে হাসতেছে স্যার আজকের ক্লাস অনেক লং হচ্ছে। হ্যাঁ, আমরা ক্লাসটা অনেক লং হচ্ছে, আমরা শেষ করে দিব। হ্যাঁ, এই তো এইটা শেষ, এই প্রশ্নটা হচ্ছে সলভ করলেই আমরা আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। 11 এ অনেকে বলেছেন, আচ্ছা কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? 11 এ বলেছেন অ্যান্টিমনি। তামা, সোনা, লোহা। দেখেন লোহার উপর আঘাত করলে তো অবশ্যই শব্দ হয়, তার প্রথমেই বাদ কে? প্রথমেই বাদ হচ্ছে কি লোহা। সোনার উপরে দেখেন আওয়াজ হবে, তাহলে সোনা বাদ। তামাও সেম, তাহলে কে? এটা কি এমনি পড়বেন, এটা কি পড়তে হবে? অপশন গুলো দেখবেন। আমি মনে করেন প্র্যাকটিক্যালি আমি যদি লোহার উপর একটা বাড়ি মারি, টাং করে আওয়াজ হবে, তার মানে লোহা হবে না, আগে বাদ। তারপরে আছে তামা আর সোনা, তামাও কি ওই লোহার মতো সিস্টেম। পরে আছে কি সোনা, তাহলে সোনা বা অ্যান্টিমনির উপর তৈরি হবে। এখন সোনার উপর আওয়াজ করলেও শব্দ হবে, কিন্তু অ্যান্টিমনির উপর আওয়াজ করলে শব্দ হবে না, ঠিক আছে। তাহলে যারা অ্যান্টিমনি বলেছেন, এই অ্যান্টিমনি হচ্ছে কি আবার অ্যান্টিমনির মতো। আন্টিমনির হ্যাঁ, আন্টিমনিকে কি একটু যদি হয় তাহলে আন্টিমনি কি খেপবে? তাহলে আন্টিমনি আর অ্যান্টিমনির কি তফাৎ আছে, ওকে। তাহলে যারা হচ্ছে কি অ্যান্টিমনি বলেছেন, যারা হচ্ছে কি অ্যান্টিমনি বলেছেন তাদের অ্যান্সারটা কি সঠিক হইছে, ওকে। আপনারা আবার স্মাইল করুন। অ্যান্টিমনি হচ্ছে একটা মৌল, হ্যাঁ, অ্যান্টিমনির সংকেত হচ্ছে কি এসবি, যেটা পর্যায় সারণীর কি একটা মৌল, একটা কি বলা যায় ধাতু। এই ধাতুর উপর হচ্ছে আঘাত করলে এটা। ক্লাস শেষে ভাইয়া গান গাইবে, কে বলেছে এটা? না না, এটা তো আমি বললাম না, এটা আমি বললাম যে আজকে আমার ভয়েসটা ভালো নাই, অন্যদিন শোনাবো। হ্যাঁ, মাসুমা আক্তার বলছেন স্যার ক্লাস শেষে একটা গান বলবেন। আচ্ছা, ওনারা হাসতেছে। আচ্ছা স্যার, আন্দাজ করে বলছি একটু বুঝিয়ে, ওকে। আচ্ছা, বুঝাই দিছি। এবার আপনি বলার আগে হাসলাম স্যার, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ভালো লাগছে। আজকের ক্লাসটা হচ্ছে কি আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে। এর পরবর্তীতে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হবে, অনলাইন ক্লাসগুলোর যে আমরা যে পিডিএফ দিয়ে হচ্ছে আপনাদের ক্লাসগুলো নেই, এই পিডিএফ গুলো হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, ক্লাসের পরে বললাম যে অ্যান্টিমনি হচ্ছে কি একটা ধাতু যেটা বা মৌল পর্যায় সারণীতে থাকে এবং এর সংকেত হচ্ছে কি এসবি, ওকে। শাইমা ইসলাম বলেছেন থ্যাঙ্কস স্যার, ওকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা হচ্ছে খুব মনোযোগ সহকারে শোনার জন্য এবং উপভোগ করার জন্য, এবং আমার সাথে বলা হচ্ছে আমার সাথে আপনারা থাকছেন, হ্যাঁ, এই জন্য। তো
আগামীকাল হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ, আমাদের ফার্ম গেট এবং হচ্ছে যাত্রাবাড়িতে ক্লাস আছে। আশা করি সবাই হচ্ছে কি আপনারা আমাদের ক্লাসে হচ্ছে জয়েন করবেন। আচ্ছা, কালকে অফলাইন ক্লাসে গান শোনাতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা দেখা যাবে, আশা করি দেখা হবে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। সুমি বলেছেন আচ্ছা নেক্সট টাইম হবে ভাইয়া, থ্যাংকস স্যার, অনেক ভালো লাগছে ক্লাস। আচ্ছা, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আশা করি পরবর্তী আমাদের যে অনলাইন ক্লাসগুলো হবে, আমাদের মূলধারা ক্লাসগুলোতে আপনাদের সবাইকে আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।